আসসালামু আলাইকুম। এইচএসসি রিভিশন প্রোগ্রামের ভূগোল প্রথম পত্রের ভূমিরূপ পরিবর্তন এই চ্যাপ্টারে তোমাদেরকে স্বাগতম। এই চ্যাপ্টারে আমরা বেশ কয়েকটা সৃজনশীল কোশ্চেন সলভ করব, যার মাধ্যমে সলভ করার মাধ্যমে আমরা কি করব, এই পুরো অধ্যায়টার একেবারে আমাদের রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা কথা নাম্বারের স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখো এক নম্বর সৃজনশীলে, দেখো ভাইয়া এক নম্বর সৃজনশীলে কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে তোমার দেখো ভি শেপের এখানে তোমার একটা শেপ দেওয়া আছে, আর একটা কি এখানে তোমার অশ্বক ক্ষুরাকৃতির মতো, তোমার ঘোড়ার তোমার পায়ের মতো অশ্বক মানে ক্ষুরাকৃতির একটা শেপ দেওয়া আছে। ঠিক আছে, তো কোন নাম্বার কি বলছে ভাইয়া, নদী কাকে বলে, একটু দাঁড়াও লাল কালিটা নিয়ে নিই। ঠিক আছে, ওকে। নদী কাকে বলে, নগ্নীভবন কীভাবে ঘটে সেটাতে আমরা আসতেছি। এখানে দেখো উদ্দীপকে উল্লেখিত ক ভূমিরূপের বর্ণনা দাও। ক ভূমিটা আমাদের কি ভাইয়া এখানে দেখা পাচ্ছ না, ভি শেপের মতো। সো আমাদের কি পরীক্ষা কিন্তু এই শেপটা দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং তুমি পরীক্ষায় অ্যান্সার করবা। এবং এটা তোমার অক্সবোলিক মানে অশ্বক্ষুরাকৃতির মতো। ঠিক আছে, উদ্দীপকে উল্লেখিত খ ভূমিরূপের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো, সেটাতে আমরা আসতেছি। ওকে, ক নম্বরে দেখো ভাইয়া, ক নম্বরে কি বলছে, উঁচু পর্বত বা মালভূমি হতে সৃষ্ট ঝর্ণা, হিমবাহ বা তুষার গলা পানি ভূমির ডাল বেয়ে একটি নির্দিষ্ট খাতের নিচের দিকে প্রভাবিত হয়, যা সাগর বা হ্রদে পতিত হয়, তাকে বলা হয় নদী। মানে তোমার উপরের তোমার হিমবাহ অথবা তোমার বরফ গলে কি হবে, তোমার পাহাড় থেকে ঢাল বেয়ে 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 তোমার নিচে চলে আসবে, তারপরে অনেকগুলো তোমার ছোট ছোট ক্যানেলগুলো একসাথে একটা বড় ক্যানেলে মিলিত হবে, তারপর তোমার ওটা কি নদী হয়ে যাচ্ছে। ঠিক আছে, খ নম্বর কি দেখো, খ নম্বর হচ্ছে নগ্নীভবন অর্থ কি, উন্মুক্ত করা। নগ্নীভবন মানে হচ্ছে উন্মুক্ত করা। নানা প্রকার যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতি ভূপৃষ্ঠের শিলারাশিকে প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করে যাচ্ছে। চূর্ণ বিচূর্ণ শিলারাশি নদী স্রোত, বায়ুপ্রবাহ, হিমবাহ বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে অপসারিত হয়ে কি নিচের কঠিন অপরিবর্তিত শিলারাশি উন্মুক্ত হয়ে পড়ে। এই উন্মুক্ত হয়ে পড়াকে নগ্নীভবন বলা হয়। ঠিক আছে, অন্যভাবে বলা যায় বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন ও অপসারণের সমুদয় কার্যকে একসাথে নগ্নীভবন বলা হয়। মানে তোমার এই তিনটা পার্ট একসাথে আমাদের কি হচ্ছে, পুরোটাকে আমরা একসাথে বলতেছি নগ্নীভবন। ঠিক আছে, এখন আমরা গ নম্বরে আসি। গ নম্বরে দেখো ভাইয়া, আমাদের এটা কি বলছিলাম, ভি আকৃতির, যেহেতু এখানে তোমার ভি শেপ, সো এটা আমাদের হচ্ছে ভি আকৃতির কি ভাইয়া উপত্যকা। ঠিক আছে, নিচে এই ভূমিরূপে বর্ণনা করা হলো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভি এর মতো দেখতে উপত্যকা কি বলে ভাইয়া, ভি আকৃতির উপত্যকা বলা হয়। ওকে, এখন পার্বত্য অঞ্চলের শিলা তুলনামূলকভাবে কঠিন থাকে, সেখানে নদীর স্রোতের গতিবেগও অনেক বেশি থাকে। ওকে, মেইনলি তোমার পাহাড় থেকে যেখানে তোমার নদীর উৎপত্তি হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু ভাইয়া আমাদের কি সবচেয়ে বেশি এখানে গতি থাকবে এবং সেখানে তোমার ক্ষয়টা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এর ফলে নদী পার্শ্ব ক্ষয়ের তুলনায় তলদেশের ক্ষয়সাধন অধিক হয়। এই সময় পার্বত্য অঞ্চল নদী উপত্যকায় মধ্যভাগ অধিক ক্ষয় হয়, হতে হতে কালক্রমে ইংরেজি কি ভাইয়া ভি শেপের মতো আমাদের রূপ ধারণ করবে। এজন্য এই ধরনের উপত্যকা কি বলতেছি আমরা, ভি আকৃতির উপত্যকা বলে। পরবর্তীতে ধীরে ধীরে পার্শ্ব দিকের ক্ষয়ের পরিমাণ বেশি হলে উপত্যকা ক্রমান্বয়ে প্রশস্ত হতে থাকে। ঠিক আছে, ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে কি ছিল ভাইয়া, আমাদের সেকেন্ডটা ছিল আমাদের অক্সবোলেক বা তোমার অশ্বক্ষুরাকৃতির হ্রদ, যেটা বলা হচ্ছে নিচে ভূমিরূপের গঠন আমরা প্রকৃতি বিশ্লেষণ করতেছি। দেখো উদ্দীপকে খ চিহ্নিত ভূমিরূপ হলো আমাদের অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নদীর মধ্য ও নিম্ন গতিতে ক্ষয় সঞ্চয় কার্যের ফলে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। তার মানে তোমার নদীটা যখন একবারে পরিণত হয়ে তোমার একেবারে তোমার এই বদ্বীপের দিকে ঢুকে যাচ্ছে, ঠিক সেই সময়টাতে কিন্তু তোমার নদীর স্রোতটা অনেক কম হবে এবং তোমার তোমার ক্ষয় যেটা আছে সেটাও অনেক কম হবে। ঠিক আছে, এবং সঞ্চয় কার্য যে জায়গাতে হবে, এই কারণে তোমার অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি হয়। এখন কী কারণে সৃষ্টি হয় এখন দেখি, নদীতে ক্ষয়ক্রিয়ার ফলে সর্পিল বাঁকের সৃষ্টি হয়। ভাইয়া দেখো নদীটা যখন চলে তোমার এইভাবে নদীটা চলতে থাকে, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, কিন্তু এক পর্যায়ে যায় তোমার নদীটা তখন তোমার যখন গতিপথ তার পরিবর্তন করে তখন কি হয়, দেখো ভাইয়া তোমার যদি এইভাবে নদীটা হয়, এক পর্যায়ে যায় দেখো এই নদীটা এইভাবে যায়, তো তারপরে এটা যায় এইখানে তোমার চলে যাচ্ছে, অনেক দিন পরে ধরো আস্তে আস্তে এই জায়গা দিয়ে পানি প্রভাবিত হচ্ছে, তখন এই জায়গায় যে গ্যাপটা সৃষ্টি হচ্ছে ভাইয়া, এই গ্যাপটা আমাদের কি হচ্ছে ভাইয়া, এই স্থানটা হচ্ছে আমাদের বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ঠিক আছে, কালক্রমে নদী ছেদনের ফলে
বক্রপথ পরিত্যাগ করে নতুনভাবে সৃষ্ট সোজা পথে চলতে থাকে, তখন আর বক্রপথে কোনো স্রোতই থাকবে না। যে এই জায়গায় তখন আর কোনো স্রোত থাকে না ভাইয়া, তখন বাঁকের দুই মুখে পলি সঞ্চিত হয়ে থাকে। এভাবে পলি সঞ্চিত হতে হতে সর্পিল বাঁকের মুখ একেবারে বন্ধ হয়ে যায়, মানে এই জায়গাটা একবারে বন্ধ হয়ে যাবে। এই জায়গাগুলা এটি মূল নদী হতে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে একটি বদ্ধ জলাশয়ে পরিণত হবে। ঠিক আছে, অশ্বের খুরের ন্যায় আকৃতির বিশিষ্ট এরূপ প্রাকৃতিক বদ্ধ জলাশয় কি বলতেছি তখন আমরা ভাইয়া? অশ্বক্ষুরাকৃতির হ্রদ। 2 নম্বর আসো ভাইয়া। 2 নম্বর এখানে কি বলছে দেখো, শিহাব যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনলুলু বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল। হঠাৎ একদিন রাতে আকাশে প্রচণ্ড শব্দে আগুনের গোলা দেখতে পেল। ঠিক আছে, মৃদু মৃদু শব্দ আর আগুনের ঝলকানিতে হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এখানে আর ভাইয়া কি দেখছে দেখো, হঠাৎ একদিন রাতে আকাশে প্রচণ্ড শব্দে আগুনের গোলা দেখতে পাইছে। সো এইটা দুইটা কারণে হইতে পারে, বাইরের তোমার আমাদের গ্রহাণু আমাদের পৃথিবীতে আশ্রয় পড়তে পারে, আর একটা কি হইতে পারে, আর একটা পথ হচ্ছে ভাই আমাদের আগ্নেয়গিরির অগ্নুৎপাত। যেহেতু আমাদের এই বইয়ে তোর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা বলা আছে, সো আমরা ধরে নিচ্ছি এটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে। ঠিক আছে, এরপরে দেখো ভাই কোশ্চেনে কি বলছে, রিক্টার স্কেল কি, ম্যাগমা কি, সেটা আমরা আসতেছি। এখানে দেখো উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি কেন ঘটে। এখন আমাদের ভূমিকম্প কেন হয় সেই, সরি তোমার ভূমিকম্প না, তোমার যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত কেন হয় সেটা ব্যাখ্যা করবো। এখন উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির প্রভাব বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে আমরা সলভে চলে যাচ্ছি। ভূমিকম্পের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি ভাইয়া? রিক্টার স্কেল। ওকে, একবারে সোজা এটা, ভূমিকম্পের শক্তি যখন পরিমাপ করব এর যন্ত্র, যেই যন্ত্র দিয়ে করব সেটাকে আমাদের রিক্টার স্কেল বলতেছে। আর খ নম্বরে দেখো, ভূগর্ভের আকস্মিক চাপ মুক্তির ফলে শিলা থেকে যে তরল পদার্থ উৎপন্ন করে তাই হচ্ছে আমাদের কি? ম্যাগমা। ঠিক আছে, এটি গুরুমণ্ডলের উপরের অংশে সৃষ্টি করে। এটি পানি, গলিত শিলা এবং গ্যাসীয় পদার্থের সংযুক্তি বিশেষ। ওকে, এরপরে ভাই আসি দেখো গ নাম্বারটাতে। গ নাম্বারটাতে আমরা কি ফাইন্ড আউট করলাম, এটা হচ্ছে ভাই আমাদের আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ঠিক আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত কেন হয় সেটা আমরা দেখতেছি। ভূপৃষ্ঠের চাপের হ্রাস, ভূত্বকের দুর্বল স্থান ও ফাটলের অবস্থান, ভূ অভ্যন্তরে পানি প্রবেশ প্রভৃতি কারণে আমাদের আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে থাকে। ওকে, ভূগর্ভে ক্রমবর্ধমান সঞ্চিত বাষ্পরাশি সর্বদা বাইরে আসতে চায়, ফলে কি হয় ভাইয়া? ভূত্বকের তলদেশে প্রবল ঊর্ধ্বচাপ পড়ে। বিভিন্ন বহিঃশক্তির প্রভাবে ভূত্বকের ক্ষয়ীভবন, নগ্নীভবন ও তাপবিকিরণ তোমার কি ভূগর্ভের সংকোচনের ফলে যখন উপরের স্তরের চাপ হ্রাস পায় তখন কঠিন উত্তপ্ত শিলা ও ধাতু গলে তরল হয়। পরে ওই গলিত পদার্থ অভ্যন্তরীণ চাপের প্রভাবে ভূপৃষ্ঠের দুর্বল অংশে ভেদ করে অগ্নুৎপাতের সৃষ্টি করে। ঠিক আছে, এরপরে কি বলছে ভাইয়া দেখো, ভূত্বকের শিলাস্তর সর্বত্র অনেক কি সমান, এবং তোমার কি এখানে বলছে কঠিন বা গভীর নয়, কারণ তোমার সব জায়গাতে কিন্তু সমান হবে না। ঠিক আছে, এরপর দেখো, ভূত্বকের কোনো শিলাস্তর দুর্বল হলে সেখানে সহজেই সুরঙ্গের সৃষ্টি করে। ওকে, এরপরে পয়েন্টটা দেখো কি বলছে, এই সুরঙ্গ পথে গলিত ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু, ধূম্র প্রভৃতি প্রবল বেগে বেরিয়ে আসে অগ্নুৎপাতের সৃষ্টি করে। মানে তোমার সোজা বাংলা যদি বলি, তোমার মাটির অভ্যন্তরে যেটা আছে তার মধ্যে তোমার যে গলিত তোমার এই পদার্থগুলো আছে সেগুলা তোমার ভিতরে চাপ পায়ে বাইরে চলে আসবে, এটাই তোমার মেইনলি কি ম্যাগমাগুলো। ঠিক আছে, ভূঅভ্যন্তরে কোনো কারণে পানি প্রবেশ করলে অভ্যন্তর ভাগের উত্তাপের প্রভাবে পানি বাষ্প হয় ও আয়তনে বৃদ্ধি পায়, ফলে ভূত্বকে কি আকারে প্রবল একটা তোমার বেগ তৈরি হয়। ঠিক আছে, একটা চাপ তৈরি হয়, অগ্নুৎপাত সৃষ্টি করে। ঠিক আছে, ওকে, এরপরে দেখো ভাইয়া, ভূগর্ভের নানা প্রকার রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ বৃদ্ধি পায় এবং গ্যাসের সৃষ্টি হয়, এতে চাপের সৃষ্টি হয়ে অগ্নুৎপাত ঘটে। এরপরে দেখো ভাইয়া, উপরে উল্লেখিত কারণেই উদ্দীপকের যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অগ্নুৎপাত হয়েছিল। তো আমরা এটা জানতে পারলাম যে কিভাবে তোমার এই অগ্নুৎপাতের কারণটা। ঠিক আছে, এখন ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে বলছে ভাই দেখো, উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এটা ফাইন্ড আউট করছি। এখন দেখো, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আগ্নেয় মালভূমি, ঠিক আছে, আগ্নেয় দ্বীপ, আগ্নেয় গহ্বর, আগ্নেয় হ্রদ, আগ্নেয় পর্বত প্রভৃতি সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, হঠাৎ করে দেখো তোমার সমুদ্রে কিন্তু সবকিছু মনে করো আমরা জানি যে তোমার এখানে পানি, আবার পানি, হঠাৎ করে তোমার একটা দ্বীপ ওখানে তোমার চলে আসছে। ঠিক আছে, তো দ্বীপটা কেন হয়? অনেক সময় কি হয়, মাটির নিচ থেকে যে ম্যাগমাগুলো আছে সেগুলো কিন্তু উপরে উঠে আসে, তখন ধীরে ধীরে ঠান্ডা হয়, তারপরে কিন্তু একটা দ্বীপ তৈরি হয়। সো এটা একটা অনেকটা বড় একটা লেন্দি প্রসেস, বাট এইভাবেই কিন্তু অনেক দ্বীপ তৈরি হয়। ঠিক আছে, অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে নিম্ন সমভূমির সৃষ্টি করে, অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমির উর্বরতা বৃদ্ধি পায়।
অগ্ন্যুৎপাতের ফলে বহু নিচের খনিজ কি হচ্ছে ভাইয়া, খনিজ পদার্থ ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়। অগ্ন্যুৎপাতের ফলে উর্বর পলল ভূমির সৃষ্টি হইতে পারে। অগভীর সমুদ্রে বা হ্রদে লাভা ও ভস্ম সঞ্চিত হয়ে এরূপ ভূভাগ সৃষ্টি হয়, যেটা আমি তোমাকে বললাম। বিভিন্ন তোমার এখানে কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন তোমার যে হ্রদ অথবা তোমার কি এই লাভাগুলা কি তৈরি করতেছে, আমাদের নতুন দ্বীপ তৈরি করতেছে। এছাড়া আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা প্রবল বেগে ঊর্ধ্বে আকাশে বহুদূর গিয়ে ছড়ায় পড়ে এবং এটা তোমার 20, 40, 50, 100 কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু দেখা যায় কত উপরে উঠছে, ঠিক আছে। যেমন 1979 সালে কি ভাইয়া, ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির কি হয়েছিল ভাইয়া, অগ্ন্যুৎপাতের ফলে হারকিউলিনিয়াম ও পম্পেই নগর ধ্বংস হয়ে গেছিল। ওকে, সুতরাং বলা যায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি প্রাকৃতিক ঘটনা, যার ফলে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতির সৃষ্টি হয় এবং কৃষিকাজের ক্ষেত্রে অনেক সময় সুফল বয়ে আনে, ঠিক আছে। আবার মাঝে মাঝে আকস্মাৎ অগ্ন্যুৎপাতের ফলে পুরো এলাকাই ধ্বংস হয়ে যাইতে পারে, ঠিক আছে, যা প্রকৃতি ও পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। কারণ তোমার ভিতরে যে ম্যাগমাগুলো আছে সেগুলো যদি বের হয়ে আসে তাহলে কিন্তু তোমার বিভিন্ন ক্ষতিকর গ্যাসেরও তৈরি হয়, ঠিক আছে। 3 নম্বর দেখো, 3 নম্বরে কি বলছে ভাইয়া, এখানে তোমার এখানে নদীর প্রবাহের মতো দেখাইছে, আর এই জায়গায় এখানে তোমার কি এখানে একটু ফাঁকা ফাঁকা দেখাইছে, তার মানে আমরা ধরে নিচ্ছি এখানে তোমার পানি নাই এবং এটা তোমার কি বালি, এখানে তোমার বালি আছে, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে কোশ্চেনে কি বলছে, সুনামি কি বিচূর্ণী ভবনের ওপর আবহাওয়ার প্রভাব ব্যাখ্যা করো, সেটা আমরা আসতেছি। উদ্দীপকে ইঙ্গিতকৃত কোন নদী কোন পর্যায়ে তা ব্যাখ্যা করো। আর ঘ নম্বরে কি আমাদের করতে হবে ভাইয়া, ইঙ্গিতকৃত নদীর পর্যায় সঞ্চয়জাত ভূমিরূপের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, ঠিক আছে। আমরা আসতেছি ক নম্বরে। দেখো ভাইয়া, ক নম্বরে কি বলছে, সমুদ্রের তলদেশ ভূমিকম্প, অগ্ন্যুৎপাত বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট উঁচু ঢেউ বা মানব জীবনে ব্যাপক ক্ষতি সাধন করে তাকে কি বলো ভাইয়া, সুনামি বলে। মেইনলি তোমার সুনামি কি হচ্ছে, সমুদ্রের তলদেশ থেকে কি হবে ভাইয়া, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত বা অন্য কোনো কারণে তোমার উঁচু ঢেউ যেটা তোমার মানব জীবনে ক্ষতি করবে, সেটাই তোমার কি হচ্ছে ভাইয়া, আমাদের সুনামি বলতেছি আমরা। মেইনলি তোমার সুনামি সবচেয়ে বেশি হয় তোমার ভূমিকম্পের পরে পরে, কিন্তু সুনামি হওয়ার একটা তোমার আশঙ্কা থেকেই যায়, ঠিক আছে। এরপরে দেখি ভাইয়া, বিচূর্ণী ভবন হলো একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় শিলারাশি চূর্ণ বিচূর্ণ হওয়া। মানে তোমার একটা ধরো পাথর আছে, সেই পাথরটা ভাঙে ছোট ছোট টুকরায় হওয়া, এটাকে তুমি সাধারণভাবে বলতে পারো একটা বিচূর্ণী ভবন, ঠিক আছে। আবহাওয়ার সাথে সাথে প্রত্যক্ষ প্রভাব আছে। আবহাওয়ায় বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা, তুষারপাত, বাড়িপাত, তারপরে কি বায়ু প্রবাহ প্রভৃতি দ্বারা নির্দিষ্ট প্রক্রিয়ায় চূর্ণীভবন কার্য সম্পন্ন হয়, তাই ঠিক আছে। তাই আবহাওয়ায় ভিন্নতার জন্য বিচূর্ণী ভবনের কার্য পরিবর্তন হয়। ওকে, গ নম্বরে আসো ভাইয়া। গ নম্বর কি বলছে, উদ্দীপকে ইঙ্গিতকৃত নদী, আমরা কি বললাম ভাইয়া, ওখানে দেখার ট্রাই করলাম, ওখানে কিন্তু তোমার নদী এখানে ফ্লো হচ্ছে, আর এই জায়গাতে তোমার বালুর মতো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন এটা ফাইন্ড আউট করে দেখো, নদী ওটা কি ছিল ভাইয়া, আমাদের মধ্যগতির, এখানে কি আমাদের এখানে এগুলা কি ছিল ভাইয়া, এখানে কিন্তু আমাদের বালুচর তৈরি হয়েছিল, ঠিক আছে। সেই জন্য এটা এই পর্যায়ে সৃষ্ট বালুচরকে বোঝানো হয়েছে। ওকে, এখন দেখো, পার্বত্য অঞ্চলে পার হয়ে যদি নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে মধ্যগতি বলে। মানে তোমার যখন পাহাড়ের উপর থেকে পানিগুলো আসে সেটা কিন্তু খুব অনেক বেগে আসে, ঠিক আছে। আর যতই নিচে নামতে থাকে একদম সমতল হয়, কিন্তু আমরা যেই তোমার নদীগুলো দেখি আমাদের আশেপাশে যেগুলো, এগুলো কিন্তু তোমার পানিগুলো খুব ধীরে প্রবাহিত হয়, ঠিক আছে। এগুলো কিন্তু সেই নদীগুলোই। মধ্যগতিতে নদীর বিস্তার ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক বেশি হয়, কিন্তু গভীরতা ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক কমে যায়, ঠিক আছে। মধ্যগতি অবস্থায় নদীর সঞ্চয় কাজ শুরু হয়। ওকে, মধ্যগতিতে নদীর দুদিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়, একে প্লাবন সমভূমি বলা হয়। মানে তোমার ভাইয়া দুদিকে নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে যাবে এবং প্রায় একটা কি সমতল ভূমির মতোই হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা এটাকে প্লাবন সমভূমি বলবো। বাংলাদেশের অধিকাংশ স্থানেই এক বিস্তীর্ণ প্লাবন সমভূমি, ঠিক আছে। বালুচর, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, প্রাকৃতিক বাঁধ প্রভৃতি প্লাবন সমভূমির অন্তর্গত, যা মধ্যগতির পর্যায়ে সৃষ্টি হয়, ঠিক আছে। গ নম্বরে দেখো ভাই, গ নম্বরে কি উদ্দীপকে ইঙ্গিতকৃত আমরা দেখলাম এটা নদীর মধ্যগতিকে বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। এখন মধ্যগতিতে পার্বত্য অঞ্চলে পার হয়ে নদী সমভূমির উপর যখন আসবে তখন কি ভাইয়া এটা প্রভাবিত হবে এখানে। এ পর্যায়ে নদী সঞ্চয়ের মাধ্যমে প্লাবন সমভূমি, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, বালুচর প্রভৃতি সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করবে, ঠিক আছে। বর্ষাকালে নানা কারণে পানি বদ্ধ পেয়ে যখন এর উভয় উপকূল প্লাবিত হয় তখন কি নদী প্রভাবিত হয়, তখন তাকে প্লাবন বা বন্যা বলে। এখানে আবার দেখো বর্ষাকালে কি হয় ভাইয়া,
পানি বৃদ্ধি পাবে, যখন এর উভয় উপকূল প্লাবিত হবে, উপকূলটাই প্লাবিত হবে এবং নদী প্রবাহিত হয়ে যায়, তখন তাকে আমরা প্লাবন বা বন্যা বলি। ঠিক আছে, মানে তোমার নদী থেকে পানিটা যদি বের হয়ে আসে মনে করো, সেটা তুমি বলতেছো কি আমাদের এখানে বন্যা হচ্ছে, ফলে নদীর পার্শ্ববর্তী অঞ্চল ডুবে যাবে। তোমার এই পার্শ্ববর্তী যে তোমার এখানে সেটেলমেন্টগুলো আছে, ঘরবাড়িগুলো আছে, সেগুলো কিন্তু ডুবে যায়। ঠিক আছে, বন্যার পানি নেমে গেলে এই ভূমিতে খুব পুরো একটা কাদার স্তর, পলি একটা তৈরি হয়। ঠিক আছে, এইভাবে ক্রমান্বয়ে বহুকাল অতীত হলে এক বিস্তৃত সমভূমি সৃষ্টি হয়। এটা কিন্তু বারবার প্রতি বছর ধরো বন্যা হচ্ছে, সো এখান থেকে পলিগুলো জমা হচ্ছে। সো এইভাবে কিন্তু নতুন ভূমি সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশে স্টিল নাও এখনো কিন্তু বাংলাদেশ স্প্যান্ড করতেছে। ঠিক আছে, বাংলাদেশ এখনো তোমার এই যে এই বন্যা প্লাস এই পলির জন্য কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের আয়তনে কিন্তু একটু করে বাড়তেছে। এইভাবেই প্লাবন সমভূমি গঠিত হয়ে থাকে। ওকে, নদীর মধ্য ও নিম্ন গতিতে ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি হয়। ঠিক আছে, এখন দেখো, ক্ষয় ক্রিয়ার ফলে সাপের মতো বাঁকের সৃষ্টি হয়ে বক্স পথ পরিবর্তন করে সোজা পথে চলতে থাকে। তখন বক্স পথে স্রোত থাকে না, তখন বক্সের তখন বকের চলতে থাকে, তখন বক্স পথে স্রোত থাকে না। ওকে, এটা তোমার মনে হয় ডাবল হয়েছে। তখন বক্স পথে স্রোত থাকে না, তখন আচ্ছা বাঁকের দুই দিকে এখানে পলি সঞ্চিত হয়ে সম্পূর্ণ সরি এখানে তোমার টাইপিং মিস্টেক আছে, পলি সঞ্চিত হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি জলাশয়ে পরিণত হয়। অশ্বক্ষুরাকৃতির এই বৈশিষ্ট্যকে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। তোমাকে একটু আগে কিন্তু আমরা দেখাই দিছি, তোমার এখানে কয়েকটা ভুল আছে, বাট এখানে দেখো তোমার যেটা বললাম, এখানে তোমার নদী বাঁকা পথে চলতেছে এবং হঠাৎ করে কি হইলো, নদীটা সোজা পথে চলা শুরু করলো এবং এটা তোমার ফ্লো বন্ধ হয়ে গেল। এইটাই তোমার এখানে কি হচ্ছে ভাইয়া, অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ঠিক আছে, নদীর ভেতরে বালি, নুড়ি, ফাঁকর, তারপরে কি হয় কদম প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে আমাদের কি বলতেছে ভাইয়া, বালুচর বলে। বাংলাদেশের প্রায় সব নদীতে বালুচর দেখা যায়, যেমন বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীর চর। এভাবে নদীর সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়। ওকে, 4 নম্বর আসো ভাই। 4 নম্বরে দেখো, হারিস সাহেব কি বিবিসির খবর জানতে পারলেন যে হঠাৎ তীব্র কম্পনে মুহূর্তের মধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপের হাইতি শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরের দিনই তিনি ডিসকভারি চ্যানেলে দেখলেন প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে গলিত পদার্থ বেরোচ্ছে। তো প্রথমটা আমাদের কি ভাইয়া, প্রথমটা আমাদের এখানে কিন্তু ভূমিকম্প, আর এরপরেরটা কি হচ্ছে ভাইয়া, এরপরেরটা হচ্ছে কি আমাদের আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ওকে, এখন দেখো, বিচ্ছুরিভার সংজ্ঞা দাও, সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, সেটা আমরা আসতেছি। উদ্দীপকে বিবিসি প্রচারিত দুর্যোগ সৃষ্টির কারণ লেখক। এখানে মানে তোমার বিবিসি প্রচারিত যেটা বিবিসি কি প্রচার করছে ভাইয়া, দেখো, হঠাৎ তীব্র কম্পনে মুহূর্তের মধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপের হাইতি শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। সো এটা তোমার হচ্ছে কি আমাদের ভূমিকম্প। ওকে, এরপরে দেখো, হারিস সাহেবের পরের দিন দেখা দুর্যোগটা কি হচ্ছে আমাদের ভাইয়া, এখানে ফাটল দিয়ে ভূপন্থরে গলিত পদার্থ, সেটা হচ্ছে আমাদের আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ওকে, এখন ভাইয়া বিচ্ছুরণ নির্গমন আসে। দেখো, বিচ্ছুরণ নির্গমন কি ভাইয়া, যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলারাশি চূর্ণ বিচূর্ণ বা বিশ্লিষ্ট হলে তাকে বলা হচ্ছে আমাদের বিচ্ছুরণ নির্গমন। ওকে, মানে তোমার ধরো একটা পাথরখণ্ড, ঠিক আছে, সেটা কিন্তু তোমার শক্তি দিয়েও আমরা ভাঙতে পারি। সেটাকে তোমার বিভিন্ন ধরো অ্যাসিড পরে অ্যাসিড বৃষ্টি হয়, সেখানেও কিন্তু একটা ক্ষয় হওয়ার ইয়া থাকে, এবং তোমার ওই পাথরটাতেই যখন তোমার বিভিন্ন শৈবাল ছত্রাক জন্মায় তারাও কিন্তু একটা ক্ষতিগ্রস্ত করে এবং পাথরটাকে ভাঙে ফেলতে সাহায্য করে। সো এই প্রক্রিয়াগুলো যেগুলো হয়, এই তিনটা প্রক্রিয়া কি, যান্ত্রিক, রাসায়নিক, একটা হচ্ছে জৈবিক, এই প্রক্রিয়াগুলো মিলায় শিলার যে চূর্ণ বিচূর্ণ সেটাকে আমরা কি বলতেছি, বিচূর্ণ ভবন। ওকে, খ নম্বর আসো, সমুদ্র দেশের ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধস, নভোজাগতিক ঘটনা প্রভৃতির কারণে কি ভাইয়া আমাদের সুনামির সৃষ্টি হয়। ওকে, সাধারণত সমুদ্রতলে ভূমিকম্প, যেটা বললাম একটু আগে তোমাকে বলছিলাম, সমুদ্রতলে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সমুদ্র তলের বিশাল জলরাশি সরে যায় এবং সমুদ্রের পানিতে পর্যন্ত ঢেউয়ের সৃষ্টি হয়, যা সুনামি নামে পরিচিত। ওকে, এছাড়া পাত সঞ্চালনের কারণে সৃষ্ট ভূমিকম্পের কারণেও সমুদ্রের বিশাল জলরাশি সরে যায় মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা, পানি আরও ফুলে ওঠে, লক্ষ লক্ষ টনের বিশাল ঢেউ তৈরি করে উপকূলের দিকে ধেয়ে আসবে, যা সুনামি নামে পরিচিত। গ নম্বরে দেখো ভাইয়া, আমরা প্রথমে ফাইন্ড আউট করলাম কি হয়েছে। প্রথমে হয়েছে কিন্তু আমাদের ভূমিকম্প। ভূঅভ্যন্তরে দ্রুত বিপুল শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবী পৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হবে তাকে আমরা কি বলতেছি ভাইয়া, ভূমিকম্প। নিচে ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো। এখন আমরা আসি, ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরের ভারের সামঞ্জস্য রক্ষার্থে
ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়। ঠিক আছে, টেকটনিক প্লেটগুলো যখন তোমার একে অপরের সাথে ধাক্কা খায়, ঠিক আছে, তখন কিন্তু আমাদের ভূমিকম্প তৈরি হচ্ছে। আরও যদি বিস্তারিত যাই, দেখো ভূআলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। আবার সমগ্র পৃথিবীতে কয়টা ভাই আমাদের এই টেকটনিক, যেটা 7টি প্লেটের সমন্বয়ে গঠিত, এইসব প্লেট সঞ্চালনশীল, অলওয়েজ কিন্তু তারা সঞ্চালন করতেছে, যার একটি প্লেটের সাথে অন্য একটা প্লেটের সংঘর্ষ বা ধাক্কা লাগে এবং শিলা স্তরের মধ্যে কম্পন অনুভূত হয়। জাপানের পূর্ব পাশে একটি প্লেট থাকায় এখানে ভূমিকম্প বেশি অনুভূত হয়, তবে মূলত প্লেটগুলোর সঞ্চালনশীলতার কারণে শিলা স্তরের মধ্যে কম্পনের সৃষ্টি হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। ওকে, ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে কি বলছিল ভাইয়া, আমরা কি ফাইন্ড আউট করছিলাম? ঘ নম্বরে ছিল আমাদের এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সেটা আমরা এখন দেখি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা উপরের দিকে ওঠে এবং বহু দূরে লাভার ঢল ছড়িয়ে পড়ে বহু নগর গ্রাম ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এর দাহ্য ও বিষাক্ত গ্যাস উদ্গীরণের নিকটবর্তী এলাকার হাজার হাজার লোকের নিমিষে প্রাণহানি হয়। অনেক সময় আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত লাভা, ভস্ম ও ধূলিকণা আকাশের উপর দিয়ে স্ট্র্যাটোস্মন্ডেলও উঠে যায়, তা দ্রুত পৃথিবীপৃষ্ঠে ছড়িয়ে পড়ে, ফলে পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মির তাপমাত্রা হ্রাস পায় এবং এর ফলে কি ভাইয়া শীত বেড়ে যায়। আবার যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তো আগ্নেয়গিরি উঁচু পার্বত্য এলাকায় অবস্থিত, সেসব পর্বত বরফে ঢাকা থাকলে অগ্নুৎপাতের সময় তা কি ভাইয়া গলে যাবে। ঠিক আছে, বন্যার সৃষ্টি হয়ে যাবে এবং জীবনহানি ঘটে, বায়ু দূষণের সৃষ্টি হয়। উদ্দীপকের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটি অগ্নুৎপাতের ফলেই সৃষ্টি হয়েছে, অর্থাৎ শুধু তাই নয়, এর ফলে মালভূমিও সৃষ্টি হয়। লাভার সাথে সাথে অত্যন্ত মূল্যবান কি ভাইয়া খনিজ ভূপৃষ্ঠেও উঠে আসে, ফলে উক্ত এলাকা খনিজ সম্পদেও কি ভাইয়া সমৃদ্ধ হয়। সো এখানে একটা প্লাস পয়েন্টও আছে। ওকে, এখানে দেখো ভাইয়া এই কোশ্চেনে কি দেখাইছে, এখানে তোমার পাহাড় দেখাইছে একটা, উপরে ক অংশ, এখানে খ অংশ। ঠিক আছে, আর এখানে তোমার কি বৃষ্টি দেখাইছে। ওকে, এখন কি বলছে, ভূআলোড়ন কাকে বলে? ওকে, তারপরে খ নম্বরে উত্তাপে তারতম্য যান্ত্রিক বিচূর্ণী ভবনের কারণ ব্যাখ্যা করো, সেটা আমরা আসতেছি। এখন দেখো উদ্দীপকের ক অঞ্চলের কোন প্রক্রিয়ায় বিচূর্ণী ভবন হয় তা ব্যাখ্যা করো। আমরা কি বলছিলাম ভাইয়া, উপরে থাকলে খুব তোমার জোরে কিন্তু এখানে বিচূর্ণী ভবন হবে খুব বেশি করে, তো এখানে কি হবে ভাইয়া আমাদের যান্ত্রিক বিচূর্ণী ভবন হবে। ঠিক আছে, এরপর উদ্দীপকের ক ও খ অঞ্চলের মধ্যে জলবায়ুগত তারতম্য বিশ্লেষণ করো, ক এবং খ অঞ্চল। ঠিক আছে, আমরা তাহলে বিশ্লেষণে চলে আসি। দেখো ভাইয়া, ভূ আলোড়ন কি ভাইয়া, পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। এ সকল উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকে যে আলোড়ন ঘটে তাকে আমরা ভূ আলোড়ন বলতেছি। ঠিক আছে, উত্তাপের তারতম্য যান্ত্রিক বিচূর্ণ ভবনের অন্যতম কারণ। দিন রাত্রির উষ্ণতা ও ঋতুভেদে উষ্ণতা যে তারতম্য হয়, তার কারণে শিলাসমূহ অসমভাবে প্রসারিত ও সংকুচিত হয়। ঠিক আছে, শিলাসমূহর এই যে শিলার এই সংকোচন প্রসারণের ফলে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওকে, এখন দেখো এইভাবে উত্তাপের পার্থক্যের যান্ত্রিক বিচূর্ণী ভবন সংঘটিত হয়। উদ্দীপকের ক অঞ্চলটি হলো পার্বত্য অঞ্চল, যেখানে আমাদের কি বলছিলাম ভাইয়া, যান্ত্রিক বিচূর্ণী ভবন হচ্ছে। যান্ত্রিক মানে বলতে পারো যে তোমার এখানে কি হচ্ছে, শিলা শক্তি সমূহ কি ভাইয়া শিলাস্তর ভেঙে ভেঙে চূর্ণ হওয়াকে এখানে কি বলছে ভাইয়া আমাদের যান্ত্রিক বিচূর্ণী ভবন। পার্বত্য অঞ্চলে তুষার বরফ, বৃষ্টিপাত, শিলাস্তরের চাপ প্রভৃতি কার্যের ফলে কখনো কখনো শিলাসমূহ ফেটে খণ্ড বিখণ্ডিত হয়ে যায়। ওকে, যান্ত্রিক উপায়ে তোমার এই কাজটা হচ্ছে। উচ্চ পর্বতগাত্র হতে শিলাখণ্ড ভেঙে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে পড়ে, সেই সময়ে খণ্ডিত শিলা সংঘর্ষে পর্বতগাত্রের অন্যান্য শিলাখণ্ড টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ধরুন একটা বড় শিলা তোমার পাহাড় থেকে নিচে আস্তে আস্তে পড়তে আসে, তখন কিন্তু ভাইয়া বাকি যে শিলাগুলো আছে সেগুলো কিন্তু আঘাতপ্রাপ্ত হয় এবং ভেঙে যায়। যে এই যান্ত্রিক প্রক্রিয়ায় যে ভাঙাটা, সেটাই হচ্ছে আমরা কি বলতেছে ভাইয়া, যান্ত্রিক বিচূর্ণী ভবন। ঠিক আছে, আবার মরু অঞ্চলে কি হচ্ছে ভাইয়া, বছরের বিভিন্ন ঋতুতে দিনরাত্রির সময় তারতম্যের কারণে একটা তাপের যে পার্থক্য সৃষ্টি হয়। ধরো তোমার এখানে একটা শিলা আছে, তোমার আমরা কি জানি তাপ যদি কম হয় তাহলে কি ভাই আমাদের এটা তোমার কম্প্যাক্ট হয়ে যাবে, আর তাপ বেশি দিলে একটু প্রসার ঘটবে। এটা যদি তোমার সঠিক সময়ে সেমভাবে না হয়, তখন কিন্তু ভাইয়া এই তারতম্যের কারণে কি হয় ভাইয়া, শিলাসমূহ আমাদের খণ্ড বিখণ্ড হয়ে যায়। এভাবে পার্বত্য অঞ্চলে যান্ত্রিক প্রক্রিয়ায় বিচূর্ণী ভবন সংঘটিত হয়। ধরো তোমার এখানে পাথর কি আছে ভাইয়া, এখানে ধরো একটু তোমার ছিদ্র আছে, সেখানে তোমার পানি ঢুকলো, এটা হইতে পারে, পানি ঢুকলো,
তোমার যখন এই পাথরটা তোমার এখানে আশেপাশে যখন তাপমাত্রা কমে যায় তখন আমরা কি জানি পানির তোমার আয়তন বাড়ে যায়, ঠিক আছে? যখন পানির আমাদের আয়তনটা বাড়ে যাবে তখন কিন্তু তোমার এই শিলাগুলো কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু তোমার এক ধরনের যান্ত্রিক বিচূর্ণীভবন। ওকে, এখন দেখো ঘ নাম্বার কি দেখো ভাইয়া, এখানে ক চিহ্নিত অঞ্চলটা কি ছিল আমাদের পার্বত্য অঞ্চল, ও খ চিহ্নিত অঞ্চলটা ছিল আমাদের মালভূমি অঞ্চল, মানে নিচের যে অঞ্চলটা ছিল সেটা আমাদের মালভূমি, ঠিক আছে? ধরো এটা পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে আমাদের মালভূমি। ওকে, এটা আমাদের পার্বত্য, এটা হচ্ছে আমাদের মালভূমি। এখন দেখো কি বলছে, এই দুটি অঞ্চলের গঠনগত ভিন্নতা আমাদের কিন্তু এই আমরা চোখের মাধ্যমে দেখতে পাচ্ছি এর গঠনগত ভিন্নতা আছে। এখন এটা আমরা ব্যাখ্যা করতেছি। দেখো, প্রকৃতিগতভাবে গঠিত প্রকৃতির প্রতিটি উপাদান সংশ্লিষ্ট অঞ্চলে ভিন্ন 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 জলবায়ু বিরাজ করে। পার্বত্য অঞ্চল যে জলবায়ু বিরাজ করে মালভূমি অঞ্চলে সে একই জলবায়ু বিরাজ করে না। ওকে, পর্বতের অবস্থানের উপর ভিত্তি করে পার্বত্য অঞ্চলের জলবায়ু গঠিত হয়। পর্বত বায়ুর গতি, তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে। যেমন পর্বতময় অঞ্চলে বেশিরভাগ শৈলক্ষেপ প্রক্রিয়ায় তোমার বৃষ্টিপাত সংঘটিত হয়। মধ্য এশিয়ায় শীতল বায়ু শীতকালে হিমালয় পর্যন্ত পর্বতে বাধা পায় এবং কি হয় ভাইয়া, বাংলাদেশ ও ভারতে কি ভাইয়া আমাদের বৃষ্টিপাত প্রবল হইতে পারে না। আবার কি হয় ভাইয়া, দেখো পর্বত্য অঞ্চলের উপরিভাগে বায়ু খুব হালকা ধূলি ও পানিযুক্ত হয়, যার কারণে কি ভাই এমন অবস্থায় তাপ দ্রুত বিকিরণ হয়। তাই পার্বত্য এলাকায় কি ভাইয়া তাপমাত্রা কম থাকে। ভূমির বন্ধুরতা ও জলবায়ুর প্রতিকূল অবস্থার কারণে এখানে মানুষের বসতিও কম হয়, ঠিক আছে? অন্যদিকে মালভূমি অঞ্চলে ভিন্ন প্রকৃতির জলবায়ু বিরাজ করে। মালভূমি জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ বা শীতল হয়ে থাকে, মানে তোর খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না। ওকে, তবে পর্বত মধ্যবর্তী ও মালভূমির মধ্যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে না, তাই সে অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় না, ফলে কৃষিকাজ ব্যাহত হয় এবং কম জনবসতি লক্ষ্য করা যায়, ঠিক আছে? তারপর দেখো, তাই বলা যায় পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের অর্থাৎ ক ও খ অঞ্চলের জলবায়ুগত তারতম্য বিদ্যমান। ওকে, এরপরে আমরা চলে যাই 6 নম্বরে। দেখো কি বলছে 6 নম্বরে, সেম এটা যে আমরা সলভ করলাম এটাই কিন্তু এখানে ক নাম্বার, এখানে তোমার ক অংশ দেওয়া আছে, খ অংশ দেওয়া আছে, সূর্য, এখানে তোমার গাছপালা। গিরিজরি আলোড়ন কাকে বলে, জলযোজন কাকে বলে ব্যাখ্যা করতেছি আমরা। চিত্রে ক অঞ্চলে বিচূর্ণীভবনের কোন প্রক্রিয়া ক্রিয়াশীল ব্যাখ্যা করো। ক অঞ্চলে কোন প্রক্রিয়া হয় ভাই, আমরা জানলাম তোমার এখানে বিচূর্ণীভবন হয়, যান্ত্রিক বিচূর্ণীভবন, ঠিক আছে? সো এটা কিন্তু আমরা সলভ করলাম। তারপরে দেখো চিত্রে ক খ স্থানে ভূমির পরিবর্তন প্রক্রিয়ায় বৈসাদৃশ্য বিশ্লেষণ করো, সেটা কিন্তু আমরা বিশ্লেষণ করলাম। এখানে দেখো ভাই, যে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে আনুভূমিকভাবে কার্যকরী হয় এবং এর ফলে পর্বতের সৃষ্টি হয় তাকে কি বলতেছে ভাই আমরা, গিরিজনী আলোড়ন। মানে তোমার গিরি মানে কি ভাই, পর্বত না, সো তোমার পর্বত যেটা সৃষ্টি করবে সেটাই তোমার গিরিজনী আলোড়ন। ওকে, এখন দেখো রাসায়নিক প্রক্রিয়া খনিজের সাথে পানি মিশে গেলে ফলে যে পরিবর্তন সংঘটিত হয় তাকে জলযোজন বলে। মানে তোমার যেখানেই তোমার রাসায়নিক প্রক্রিয়া হবে এবং যদি সেখানে দেখো যে পানি যুক্ত হয়ে গেছে, যে এই পানিটা যুক্ত হয়ে গেছে কি তোমার হেমাটাইটের সাথে, ওকে, এর সাথে কি তোমার লিমোনাইট তৈরি করছে, সো পানি যেহেতু যুক্ত হয়ে গেছে সেটাকে আমরা বলতেছি পানি যোজন, ঠিক আছে, অথবা হাইড্রেশন। ওকে, প্রচুর পানি উত্তাপ রাসায়নিক ক্রিয়ার অনুকূল অবস্থা সৃষ্টি করে, এজন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিশিষ্ট অঞ্চলে রাসায়নিক বিচূর্ণীভবন সবচেয়ে বেশি উদাহরণ জলযোজন প্রক্রিয়ায় হেমাটাইট, লিমোনাইট প্রভৃতি হয়ে থাকে, ঠিক আছে? গ নাম্বারটা আমরা সলভ করলাম, ঘ নাম্বারটা আমরা সলভ করছি। এখন 7 নম্বরে আসো। 7 নম্বরে কি দেখো ভাইয়া, টেলিভিশনে একটি প্রামাণ্যচিত্র দেখে শক্তি বুঝতে পারলো ভূমিকম্পের ব্যাপক পরিবর্তনে মানুষের তেমন কোনো হাত নাই, ঠিক আছে? কিন্তু ওই পরিবর্তনে এক ধরনের প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল, যা খণ্ড খণ্ড ভূভাগের সীমানা বরাবর সংঘটিত হয় ইতিহাসে, যার অনেক ভয়াবহ ক্ষতিকর প্রভাবের নজির রয়েছে। এখানে দেখো কি বলছে ভাইয়া, ভূমিরূপের ব্যাপক পরিবর্তন আনবে, এখানে মানুষের কোনো হাত নাই, ভূমিকম্প মানুষের কোনো হাত নাই, কিন্তু ওই পরিবর্তনের এক ধরনের প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল, যা খণ্ড খণ্ড ভূভাগের সীমানা বরাবর সংঘটিত হয়, ঠিক আছে? ইতিহাসে যার অনেক ভয়াবহ ক্ষতিকর প্রভাবের নজির রয়েছে। সো এটা আমরা ফাইন্ড আউট করতে বললাম, এটা কি আমাদের ভাইয়া, এখানে আমাদের ভূমিকম্প, ঠিক আছে? ভূয়ারণ কাকে বলে সলভ করলাম, ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে, ব্যাখ্যা করো। আস্তে আস্তে আমরা গ নম্বরে কি, শক্তির স্থানিক বিন্যাস মানচিত্রে দেখাও, সেটা দেখাচ্ছি। উদ্দীপকের শক্তিটি খণ্ড খণ্ড ভূভাগের সীমানা বরাবর সংগঠনের কারণ, তার মানে ভূমিকম্প ঘটার কারণটা আমরা এখন ব্যাখ্যা করব। এখানে ক নম্বরে দেখো, ক নম্বরে কি আমরা এটা পড়ছি। তারপর দেখো গ
ভূমিক্ষয় সরাসরি জীবজগতের উপর প্রভাব ফেলে কিভাবে? বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, স্রোত প্রবাহ, তরঙ্গম গতি, তারপর হচ্ছে প্রভৃতির ফলে অরক্ষিত ভূমির উপরিভাগের অতি প্রয়োজনীয় পলিযুক্ত ভূমির অতিমাত্রায় অপসারণকে কি বলতেছি ভাই? আমরা ভূমিক্ষয় বলতেছি। ভূমি মানুষের অমূল্য সম্পদ, কৃষিকাজ, পশুপালন, অরণ্য সম্পদ প্রভৃতি মাটির উপর নির্ভরশীল, কিন্তু বৃক্ষরোপণ সহ বিভিন্ন কারণে অনবরত ভূমিক্ষয় ও সংঘটিত হচ্ছে, যার ফলে কৃষিভূমি কি ভাই আমাদের নষ্ট হচ্ছে। এখন দেখো, কখনো কখনো জলাবদ্ধতার জন্য চাষের জমির পানি নিষ্কাশন করতে সমস্যা দেখা দেয়। ওকে, এখন দেখো তারপরে কি ফলে ভূমি অনুর্বর হয়ে পড়ে, শুষ্ক বৃক্ষরাজি আস্তে আস্তে নিঃশেষ হতে থাকে, যার আর বৃক্ষ ও কৃষির উপর মানুষসহ অন্যান্য প্রাণী সরাসরি নির্ভরশীল। তাই ভূমিক্ষয় জীবজগতে সরাসরি প্রভাব ফেলছে। সো তোমার এই পয়েন্টগুলা তুমি যদি কয়েকটা পয়েন্ট আকারে দাও ভাইয়া, সো এইটা তোমার সবচেয়ে বেশি মার্ক কিন্তু ক্যারি করবে। ঠিক আছে, এই বিষয়গুলোতে তোমরা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করবা পরীক্ষার সময়। ঠিক আছে, গ নম্বরে দেখো ভাইয়া, গ নম্বরে কি? ভূমিকম্প পৃথিবীর খণ্ড খণ্ড ভূভাগের সীমানা বরাবর অর্থাৎ মহাদেশীয় প্লেটগুলোর সীমানায় সংঘটিত হয়ে থাকে। ভূমিকম্পের প্রভাব অত্যন্ত ভয়াবহ। নিচে ভূমিকম্পের স্থানিক বিন্যাস মানচিত্রে দেওয়া হলো। এখানে তোমার মানচিত্রে দেওয়া হয়েছে, এখানে 0 ডিগ্রি এখানে দেখাইছে, তোমরা এখানে এই যে ডিগ্রিগুলো দেখাইতে পারো সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, এরপরে কোন কোন জায়গায় সেটা তোমরা দেখাই দিচ্ছে তোমার এখানে এই অঞ্চলগুলা। তোমার যেখানে কি বলছে, কালো দিয়ে যেগুলো দেখাইছে অধিক প্রবণ অঞ্চল, এবং যে তোমার সাদা দিয়ে বেশি আছে অল্প প্রবণ অঞ্চল। ঠিক আছে, ঘ নম্বরে দেখো ভাইয়া, ঘ নম্বরে কি? উদ্দীপকে উল্লেখিত ভাইয়া কি শক্তিটি আমাদের কি? ভূমিকম্প, যা খণ্ড খণ্ড ভূভাগের সীমানা বরাবর গঠিত হয়। এখন দেখি আমাদের সমগ্র ভূভাগ কয়টা ভাইয়া? 7টা বড়। ইউরেশীয় প্লেট, আফ্রিকান প্লেট, মানে ইউরেশীয় বলতে তোমার ধরো ইউরোপ এশিয়া, এই জন্য একসাথে বলতেছি ইউরেশীয়। তারপর হচ্ছে আফ্রিকান প্লেট এবং 29টি ছোট বার্মা পেরুভিয়ান প্লেট দ্বারা গঠিত, মানে আরো অনেক আছে। মহাদেশীয় প্লেটগুলো সীমানা বরাবর জাপান ও ইতালি অধিক ভূমিকম্প সংঘটিত হয়। যখন দুইটি মহাদেশীয় প্লেট পরস্পরে মিলিত হয় তখন কি ভাইয়া? এদের সঙ্গীস্থলে ভঙ্গিল পর্বতমালা গড়ে ওঠে। ঠিক আছে, এ পর্বতের শিলাগুলো প্রচণ্ড চাপের মধ্যে থাকে, এর প্রভাবে শিলা বেঁকে যায় এবং এর আকৃতি কিছুটা বাঁকানো ধনুকের মতো হয়। এতে কি ভাইয়া? শিলার স্থিতিশক্তির স্থানান্তর হয়, তবে কোনো কারণে হঠাৎ দ্রুত চাপ বাড়তে থাকলে শিলা আরও বেঁকে একসময় কি ভেঙে যেতে পারে। এভাবে চ্যুতির সৃষ্টি হয়। সঞ্চিত স্থিতিশক্তি তখন প্রবল যান্ত্রিক শক্তি হিসাবে কি ভাইয়া আত্মপ্রকাশ করবে, তার ফলশ্রুতিতে কি হবে? এবং প্রচণ্ড শক্তিতে ভূতকে কি ভাইয়া আঘাত করবে। এই যান্ত্রিক যে শক্তিটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু তোমার শেষ পর্যন্ত ভূমিকম্প তৈরি করতেছে। তাই বলা যায় উদ্দীপকের শক্তিটি অর্থাৎ ভূমিকম্প খণ্ড খণ্ড ভূভাগের সীমানা বরাবর সংঘটিত হয়। 8 নম্বরে দেখো ভাই, 8 নম্বরে কি? নদীর সৃষ্টি হয় পার্বত্য অঞ্চলে এবং তার সমাপ্তি সাগরে বা হ্রদে হয়। ঠিক আছে, যেমন তোমার হিমালয় থেকে যে নদীগুলো তোমার বাংলাদেশ যে ঢুকছে সেটা কিন্তু শেষ পর্যন্ত তোমার বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এটা এখানে বলছে পার্বত্য অঞ্চলে নদী খুবই সংকীর্ণ, কিন্তু সাগরের কাছাকাছি এলাকায় বিস্তৃত বা প্রশস্ত। ঠিক আছে, এবং প্রশস্ত। আবার সৃষ্টির শুরুতে নদী যতটাই দ্রুত বেগে বহমান, শেষ ভাগে ততটাই মিয়মান। সেটা কিন্তু এর আগে আমরা ব্যাখ্যা করছি। এখন দেখো, পাত সঞ্চালন কি? হাওয়াই দ্বীপপুঞ্জ কোন প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্টি হয়েছে সেটাতে আমরা আসতেছি। গ নম্বর দেখো, উদ্দীপকে নদীর সংকীর্ণতার জন্য কি কি প্রভাবক দায়ী ব্যাখ্যা করো। সৃষ্টির শুরুতে নদী যত দ্রুত বহমান, শেষ ভাগে ততটাই মিয়মান। বিশ্লেষণ। ঠিক আছে, আমরা তাহলে সলভে যাই। পাত সঞ্চালন কি বলছিলাম ভাইয়া? দেখো, অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরের ভাগ পিচ্ছিল বা তৈলাক্ত পদার্থ দ্বারা গঠিত, যার উপরে অবস্থিত ভূপৃষ্ঠ ধারণকারী প্লেটগুলো সদা চলমান রয়েছে। প্লেটগুলোর এ চলাচলেই পাত সঞ্চালন। ঠিক আছে, খ নম্বরে হাওয়াই দ্বীপপুঞ্জ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। হাওয়াই দ্বীপপুঞ্জ কি ভাই? একটু আগে আমরা বলছিলাম আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি আমাদের অনেক দ্বীপ তৈরি হয়, যার মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জ, তোমার এটা মনে রাখতে হবে, হাওয়াই দ্বীপপুঞ্জ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, সমুদ্রগর্ভে বহু আগ্নেয়গিরি আছে। এসব আগ্নেয়গিরির লাভা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে তথায় পর্বতের মতো কি ভাইয়া উঁচু হয়ে ওঠে। এরূপ পর্বতের উঁচু অংশ পানির উপরে জেগে ওঠে, দ্বীপের সৃষ্টি হয়, যা অগ্নুৎপাতজনিত দ্বীপ নামে পরিচিত। পৃথিবীর মধ্যে প্রশান্ত মহাসাগরে অধিক অগ্নুৎপাতজাত দ্বীপ দেখা যায়। এই মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ বৃহত্তম অগ্নুৎপাতজাত দ্বীপ। ঠিক আছে,
গ নাম্বারে দেখো ভাইয়া, গ নাম্বারে কি এখানে বলছে, উদ্দীপকের নদী সংকীর্ণতার জন্য পার্বত্য ভূমিরূপ এবং উৎপত্তিস্থলের নদীর কার্যই প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, এই কাজগুলো এখন দেখি আমরা। পার্বত্য অবস্থা নদীর গতির প্রাথমিক পর্যায়ে, মানে পর্বত থেকে প্রথমে তোমার নদীর গতি ওই জায়গা থেকে শুরু হচ্ছে ধরো, তারপরে উৎসস্থল থেকে নদীতে পানির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তখন কি বলছিলাম ভাইয়া, তোমার পাহাড়ে বিভিন্ন তোমার ছোট ছোট ক্যানেল তৈরি হয়, একটা বড় একটা ক্যানেল তৈরি করবে, সেটাই কিন্তু হচ্ছে তোমার নদী। ঠিক আছে, তার চলার পথ বন্ধুর প্রকৃতির মধ্য দিয়ে প্রবল গতিসম্পন্ন হবে। এই সমস্ত প্রভাব নদীকে পার্বত্য অবস্থায় সংকীর্ণ করে। ঠিক আছে, উৎস হতে মোহনায় পতিত হওয়া পর্যন্ত নদীর গতিপথকে আমরা 3টা ভাগে ভাগ করতেছি। ঠিক আছে, তোর মধ্যে কি পার্বত্য অবস্থায় মানে উপরে যেটা থাকবে একটা, সেখান কি থাকবে আমাদের ঊর্ধ্বগতি থাকবে। তারপরে পার্বত্য অঞ্চলে ভূমিভাগ খুবই ঢালু এবং উঁচু নিচে হবে, সেজন্য নদী উচ্চ স্থান থেকে খাড়া পর্বত গাত্রে বেয়ে প্রচণ্ড গতিতে নেমে আসে। ঠিক আছে, প্রবল স্রোতের আঘাতে পর্বতগাত্রের পার্শ্বভাগের চেয়ে নিম্নভাগ বেশি দূরীভূত হতে থাকে, তোমার ভি শেপ তৈরি হতে থাকে। ঠিক আছে, পার্বত্য প্রবাহে নদী স্থলভাগের ক্ষয় করে এবং ক্ষয়িত অংশ পরিবহন করে। ঠিক আছে, ফলশ্রুতিতে এই অঞ্চলের নদীগুলোর কিছুটা সংকীর্ণতা পরিলক্ষিত হয়। সো তোমার এখানে যে তোমার এই শিলাস্তরগুলো আছে, সেটা কিন্তু ভেঙে ভেঙে তোমার নদীর পানিটাই কিন্তু সামনের দিকে আরও নিয়ে যাচ্ছে। মূলত পার্বত্য অঞ্চলের মৃত্তিকাগুলো খুবই কঠিন প্রকৃতির, তন্মধ্যে নদীর পার্শ্ববর্তী শিলাগুলো শেল দ্বারা গঠিত, ফলে এগুলো সহজে ক্ষয়ভূত হতে পারে না। অপরদিকে পার্বত্য নদীর নিম্নভাগের শিলাগুলো নরম প্রকৃতির, যার ফলে কি হয় ভাইয়া, প্রচণ্ড স্রোতে উক্ত শিলাগুলো দূরীভূত করে দূরবর্তী অঞ্চলে নিয়ে যায়, মানে সেই শিলাগুলো ভাঙে ভাঙে তোমার দূরবর্তী অঞ্চলগুলোতে নিয়ে যাচ্ছে এবং তোমার নদী প্রশস্ত হচ্ছে। ঠিক আছে, এই কারণে দেখা যায় পার্বত্য অঞ্চলে পার্শ্ব ক্ষয় না হয়ে নিম্নভাগ দূরীভূত হয় এবং কি হচ্ছে ভাইয়া, এর ফলে পার্বত্য অঞ্চলের নদীগুলোর মধ্যে কিছুটা সংকীর্ণতা পরিলক্ষিত হয়। ওকে, ঘ নম্বরে দেখো ভাইয়া, ঘ নম্বরে কি ছিল আমাদের, সৃষ্টির শুরুতে নদী যতটা দ্রুত বহমান, শেষ ভাগে ঠিক ততটাই ম্রিয়মান। কেন, আলোচ্য উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো, বিশ্লেষণ করতেছি। দেখো, উৎস হতে মোহনা নদীর পর্যন্ত নদীর গতিপথকে পার্বত্য অথবা ঊর্ধ্বগতি, সমভূমি অবস্থা বা মধ্যগতি এবং বদ্বীপে যখন চলে আসবে, বদ্বীপের অবস্থা বা নিম্নখাত 3টি ভাগে ভাগ করা হয়। পার্বত্য অবস্থায় কী হবে, ভূমি অনেক বেশি ঢাল ও উঁচু নিচু হয়, সেখানে পানির স্রোত অনেক বেশি থাকবে, সেজন্য এই অঞ্চলে নদীর গতিবেগ বেশি থাকে। কারণ এই অবস্থায় নদী উপত্যকার পার্শ্বভাগের শিলা অনেক বেশি কঠিন, যা ক্ষয়ভূত হতে পারে না, যার ফলে নদী নিম্নতলে ভাগ ক্ষয় করে সামনের দিকে কি প্রভাবিত হবে। ফলে কী হয়, ফলে দেখা যায় নদীর গতিপথের এই অবস্থায় নদীর গতিবেগ থাকে সবচেয়ে বেশি। এরপর নদী প্রভাবিত হয় সমভূমির দিকে, ধীরে ধীরে তোমার কি নদী সমভূমির দিকে প্রভাবিত হচ্ছে। এরপরে কি হবে, এই অবস্থায় নদীর নিম্নভাগের ক্ষয়ের চেয়ে পার্শ্বভাগ ক্ষয়, নদী অনেক বেশি প্রশস্ত হবে এবং বিস্তৃতি লাভ করবে। ঠিক আছে, কারণ এই অবস্থায় ভূমি পাহাড়ি অঞ্চলের মতো ঢালু না, এই কারণ যেহেতু তোমার এই অঞ্চল পাহাড়ি অঞ্চলের মতো ঢালু না, সেই কারণে তোমার কি গতিবেগ অনেকটাই আমাদের কি কমে যাবে। ঠিক আছে, নদীর গতিপথের তৃতীয় পর্যায় হচ্ছে বদ্বীপ অবস্থা বা নিম্নখাত অবস্থা। সমভূমি অবস্থায় নদীর সাথে বিভিন্ন নুড়ি পাথর, তারপরে কীভাবে কর্দম বালি প্রভৃতি থাকায় এগুলো বাহিত হয়ে আরও সামনের দিকে বদ্বীপ অবস্থায় নিয়ে আসে এবং কি হচ্ছে ভাইয়া, কিছু কিছু নুড়ি বালি কর্দম নিচের দিকে জমা হতে থাকে, ফলে নদীর গতিবেগ আরও কমে যায়। ওকে, এই অবস্থায় নদীর পার্শ্ব ক্ষয় ও নিম্ন ক্ষয় খুবই কম হয়। তোমরা যখন বিভিন্ন রাবার ড্যাম দেখো, এখানে কিন্তু তোমার নদীর গতিবেগটা একদমই কমে যাচ্ছে। ঠিক আছে, ওই জায়গায় কিন্তু রাবার ড্যামের রাবারটা স্থির থাকতেছে। ঠিক সেইভাবে তোমার যখন ওখানে নিচে মাটি তোমার কাদা জমে যাচ্ছে, তখন কিন্তু তোমার নদীর স্রোতটা কমে যাচ্ছে। ওকে, বরং এই সময় সঞ্চিত হওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়, অর্থাৎ মোহনার নিকট বিভিন্ন বদ্বীপ আকারের ভূভাগের সৃষ্টি হয়। নদীর প্রাথমিক অবস্থা অর্থাৎ পাহাড়ি অঞ্চলে নদীর গতিবেগ বেশি থাকে, অর্থাৎ নদী দ্রুত বহমান হবে। ঠিক বিপরীতভাবে দেখা যায় নদীর গতিপথের শেষ পর্যায়ে নদীর গতিবেগ খুবই মন্থর থাকবে। ঠিক আছে, মানে শেষ ভাগে একবারে অনেক কম, নদী ম্রিয়মান। তাই বলা যায় আলোচ্য উক্তিটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন দেখো ভাইয়া, 9 নম্বর কোশ্চেনে কি বলছে, স্তর সমূহের বৈশিষ্ট্য। এখন কোন স্তর দিচ্ছে এখানে, আপেক্ষিক গুরুত্ব এবং তাপমাত্রা কম। বিস্তর হচ্ছে এই স্তরে অ্যাস্থনোস্ফিয়ার বা নমনীয় মণ্ডল অবস্থিত, এটা তোমার মাটির তোমার নিচের কথা বলছে। ঠিক আছে, তারপরে কি ভাইয়া, তাপ ও চাপ উভয়ে বেশি থাকবে। ওকে, এখন ক নাম্বার দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত পর্যন্ত পর্বতের উদাহরণ। খ নম্বরে তিব্বতের মালভূমি উচ্চতম এবং বৃহত্তম মালভূমি হওয়ার কারণ কি, সেটাতে আমরা আসতেছি।
ঘ নম্বরে কি যাইছে ভাইয়া, স্তর সময় বৈশিষ্ট্য থেকে কোন স্তর হতে অগ্নুৎপাত ঘটে থাকে তা উক্ত স্তরের বর্ণনা দাও। ঠিক আছে, আমরা এখন বর্ণনা দিব কোন কোন স্তর থেকে আমাদের হবে উদ্দীপকের স্তরসমূহ বৈশিষ্ট্যের মধ্যে কোনটি মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক অবস্থিত তার বিবরণ দাও। ওকে, সলভে আমরা আসি। এখানে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত ল্যাকোলিথ পর্বতের অন্তর্গত। ঠিক আছে, এই তোমার এই পর্বতের উদাহরণ কি তোমার সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু তোমার দেওয়া আছে। ঠিক আছে, পাত ভূগঠন মতবাদ অনুযায়ী সমগ্র ভূত্বক কয়েকটি পাতে বিভক্ত। পাতগুলো ভূত্বকের নিম্ন স্তরে তরল শিলার ওপর ভাসমান। ভূগর্ভ হতে উঠে আসা তাপপ্রবাহ বা পরিচালন স্রোতের প্রবাহ কী হয় ভাইয়া, এ পাতগুলো কি মাঝে মাঝে গতিশীল হয়ে পড়ে। সঞ্চালনশীল সামুদ্রিক পাতের ধাক্কায় মহাদেশীয় পাতগুলো উত্থিত হয়ে মালভূমি গঠন করবে। ওকে, এরপরে কি ভাইয়া, এই প্রক্রিয়ায় তিব্বত মালভূমি সৃষ্টি হবে। পরবর্তীকালে ভারতীয় পাত তিব্বত পাতের কি ভাইয়া নিচে প্রবেশ করলে তিব্বত মালভূমির উচ্চতা বৃদ্ধি পাবে। এর ফলে কি ভাইয়া, এটি পৃথিবীর বৃহত্তম মালভূমিতে শেষ পর্যন্ত পরিণত হয়। ওকে, এরপরে ভাইয়া আসা গ নম্বরে। গ নম্বরে দেখো ভাইয়া, উদ্দীপকের বিস্তর কি ভাইয়া, এখানে আমরা দেখছিলাম এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে থাকে আমাদের। আর নিচে এই স্তর বর্ণনা করা হলো। এখন বর্ণনা আমরা আসি, এখানে দেখি উল্লেখিত স্তরটি হলো মূলত বহিঃগুরুমণ্ডল। ঠিক আছে, তোমরা কিন্তু এই আর্থের যে ভিতরের পার্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা যদি না জানো তাহলে তুমি এই কোশ্চেনে কিন্তু অ্যান্সার করতে পারবে না। সেই জন্য এর আগের যে ভিডিওটা দেওয়া থাকবে সেটা কিন্তু দেখিও। ওকে, ভূত্বকের নিচ থেকে এর পুরুত্ব প্রায় 100 কিলোমিটার। এতে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম বেশি থাকায় একে ক্রোফেসিমা বলে। ঠিক আছে, বহির্গুরুমণ্ডলে শিলার তাপ গলনাঙ্কের কাছাকাছি হয়, তা আংশিক নরম অবস্থায় আছে, যা প্রায় 300 কিলোমিটার গভীর। তাই এই স্তরকে নমনীয় স্তর বা নমনীয় মণ্ডল বা অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়ে থাকে। এই অঞ্চল থেকে প্রধানত আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়। প্রচণ্ড তাপের জন্য এখানে যে পরিচালন স্রোত সৃষ্টি হয়, তার ফলে কি হচ্ছে ভাই, ভাসমান মহাদেশগুলো চলমান অবস্থায় থাকে। এতে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হবে। সুতরাং বলা যায় উদ্দীপকের বি স্তরটা কি ভাইয়া, এখান থেকে আমাদের অগ্নুৎপাত ঘটে থাকে। ঠিক আছে, এখন ঘ নম্বরে দেখো ভাইয়া, ঘ নম্বরে কি বলছিল আমাদের, কোশ্চেনটা কি ছিল আমাদের দেখো। কোশ্চেন বলছিল দেখো, উদ্দীপকের স্তরসমূহের বৈশিষ্ট্য কোনটিতে মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকে অবস্থিত তার বিবরণ দাও। সো এই আমাদের বিবরণটা যাইছে। ঠিক আছে, সো এখানে আমরা সলভে আসি। দেখো এই স্তর হচ্ছে কি ভাইয়া, মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক অবস্থিত। এই স্তরটির নাম হলো কি ভাইয়া, অশ্বমণ্ডল বা ভূত্বক। তো যেহেতু তোমার এখানে তোমার এই স্তরটা আমাদের কি বলছিল, আপেক্ষিক গুরুত্ব এবং তাপমাত্রা এখানে কম থাকবে। ঠিক আছে, তোমার যখন তোমার ভূমির উপরে থাকবে, তোমার প্রায় ভূমির কাছাকাছি, তখন কিন্তু তাপমাত্রাটা অনেক কম থাকে। আর ভিতরে কিন্তু তোমার তাপমাত্রা প্রায় 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। ঠিক আছে, এখন দেখো এই স্তরে মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বক অবস্থিত। এই স্তরটির নাম হলো কি ভাইয়া, অশ্বমণ্ডল বা ভূত্বক। অশ্বমণ্ডল দুটি স্তরে বিভক্ত, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা। শিয়াল বলতে ওই শিয়াল না, SiAl মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আর সীমা কি, সীমা হচ্ছে একটা সিলিকন, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, ওকে। নিচে এই স্তর দুটি বর্ণনা করা হয়েছে। শিয়াল স্তর অশ্বমণ্ডলের বাইরের স্তর। এই স্তরে কীভাবে গ্রানাইট শিলার পরিমাণ বেশি থাকবে, তাই একে গ্রানাইট শিলা স্তরও বলা হয়। শিয়ালকে আমাদেরকে গ্রানাইট শিলা স্তরও বলবে। তারপরে গ্রানাইট শিয়াল, সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, তাই একে শিয়াল বলা হয়। ওকে, SiAl। ওকে, অশ্বমণ্ডলের নিচের অংশ অর্থাৎ মহাসাগরগুলোর তলদেশ ব্যাসল্ট শিলায় গঠিত। ব্যাসল্ট শিলা সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি বলে ভূবিজ্ঞানী সুয়েজ এই স্তরটা কি বলছে ভাইয়া, সীমা স্তর। ওকে, মহাসাগরগুলোর তলদেশের সমগ্র অঞ্চল এই সীমাতকে গঠিত বলে একে মহাসাগরীয় ভূত্বক বলা হয়ে থাকে। এরপরে সুতরাং বলা যায় উদ্দীপকের এই স্তরের আপেক্ষিক পুরুত্ব এবং তাপমাত্রা অন্যান্য স্তরের তুলনায় কম। ঠিক আছে, এই স্তরে মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক অবস্থিত। এই কোশ্চেনে কি বলছে ভাই দেখো, 2023 সালের 6 ফেব্রুয়ারি দক্ষিণ ও মধ্য তুরস্কে প্রায় 7.8 রিক্টার স্কেলের এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। অন্যদিকে 2022 সালের জানুয়ারি মাসে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গাতে কি হয় ভাইয়া, এক ভয়াবহ অগ্নুৎপাত সংঘটিত হয়েছিল।
ক নম্বরটি আছে নদীর অববাহিকা বলতে কি বোঝো, এবং খ নম্বরে বাংলাদেশের ভূমিধসের 4টি কারণ ব্যাখ্যা করো। আর গ নম্বরে চাইছে কি কি কারণে উদ্দীপকের প্রথম দুর্যোগটি যে কোনো স্থানে সংঘটিত হতে পারে। তোমাদের প্লেট টেকটনিক থিওরিটা তুমি ভালো মতো তুমি জানতে পারো এবং মনে থাকে তোমার, তুমি এটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। আর ঘ নম্বরে কি উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় ঘটনাটি কোন স্থানে ঘটলে কি প্রভাব রাখতে পারে তা আলোচনা করো, সেটা আমরা এখন দেখতেছি। উৎপত্তি স্থান হতে শাখা প্রশাখার মাধ্যমে যে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে পানি প্রভাবিত হয়ে সাগর বা হ্রদে পতিত হয় সেসব অঞ্চলগুলো কি বলতেছে ভাই আমরা, নদী অববাহিকা। ওকে, ভূমিধস পাহাড়ি অঞ্চলের সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে এই ভূমিধস হয়ে থাকে। বিভিন্ন কারণে সংঘটিত ভূমিধসের 4টি উল্লেখযোগ্য কারণ কি ভাইয়া? একটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত হবে, শিলা ও মাটির উপাদানের উপর ভিত্তি করবে, পাহাড় কর্তন হবে, এবং কি ভাইয়া বৃক্ষ নিধন। মানে তোমার অতিরিক্ত বৃষ্টিপাত হলে কি হয় ভাইয়া, আমাদের মাটিটা তোমার এখানে পানি জমে থাকে, এই কারণে তোমার ভূমিধসের একটা সম্ভাবনা তৈরি হয়, ঠিক আছে। গ নাম্বার দেখো ভাইয়া, উদ্দীপকের প্রথম দুর্যোগটা কি ছিল আমাদের, ভূমিকম্প। নিচের কারণ উল্লেখ করা হলো। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরের ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়। এটা আমরা এর আগে এটা সলভ করছি। ভূয়ালনের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প উৎপন্ন হয়, ঠিক আছে। আবার সমগ্র পৃথিবী 7টি প্লেটের সমন্বয়ে গঠিত এবং সেই প্লেটগুলো আমরা জানি সবসময় সঞ্চালনশীল, ঠিক আছে। যার কারণে একটি প্লেটের সাথে অন্য একটি প্লেট যে কোনো সময় ধাক্কা লাগতেই পারে এবং এর ফলেই তোমার শিলাস্তরের মধ্যে কম্পন অনুভূত হয়। জাপানের পূর্ব পাশে একটি প্লেট থাকায় এখানে ভূমিকম্প বেশি অনুভূত হয়, ঠিক আছে। আমরা কিন্তু প্রায় শুনি জাপানে অনেক ভূমিকম্প হচ্ছে, এটা এই কারণটা তোমার কি, একটি প্লেট এর পাশে অবস্থান করতেছে, ঠিক আছে। এর কারণে তোমার কিন্তু এখানে ভূমিকম্প বেশি হচ্ছে। তবে মূলত প্লেটগুলোর সঞ্চালনশীলতার কারণে শিলাস্তরের মধ্যে কম্পনের সৃষ্টি হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। উদ্দীপকে 2023 সালে 6 ফেব্রুয়ারি দক্ষিণ ও মধ্য তুরস্কে প্রায় 7.8 রিক্টার স্কেলে যে ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল তার জন্য উপযুক্ত কার্যগুলোই দায়ী, কারণগুলো, ঠিক আছে। ঘ নম্বর দেখো ভাইয়া, ঘ নম্বর কি, উদ্দীপকে উল্লেখিত প্রথম ও দ্বিতীয় ঘটনাটি হলো ভূমিকম্প ও যথাক্রমে কি হলো ভাইয়া, অগ্নুৎপাত। উভয় ঘটনার ভিন্ন ভিন্ন প্রভাব আছে। প্রভাবগুলো এখন আমরা দেখি। ভূমিকম্পের ফলে কি হয় ভাইয়া, ভূত্বকে অসংখ্য ফাটল হবে। ফাটল সৃষ্টি হলে কখনো কখনো তাদের মধ্যে দিয়ে উষ্ণ পানি ও কাদা বের হবে, ঠিক আছে। চ্যুতির ফলে কি হবে ভাইয়া, ভূমিকম্প ভূভাগ সরে যায়, প্রশস্ত একটা উপত্যকা হবে এবং উঠে যাওয়ার ফলে হস্ট পর্বতের সৃষ্টি হয়। ওকে, 1787 সালে কি হয়েছিল ভাইয়া, আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদী তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রভাবিত হতে শুরু করে। ভূমিকম্প যে কোনো জনবহুল এলাকায় হলে তা ঘরবাড়ি, রাস্তাঘাট, পানি, গ্যাস সরবরাহ ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করে, ঠিক আছে। এই 1787 সালে যেই তোমার সালটা দেওয়া আছে, তোমরা যদি তুমি ইন্টারনেটও সার্চ করো অথবা তোমার যদি ম্যাপেও দেখো, তোমাদের কিন্তু দেখা পাবা একটা নদীর গতিপথ যেটা ছিল আগে ছিল, কিন্তু বর্তমানে তোমার যেই ব্রহ্মপুত্র নদটা আছে সেটা কিন্তু গতিপথটা কিন্তু পাল্টে আসছে, ঠিক আছে। 1934 সালে কি বলছে ভাইয়া, এরপরে দেখো, বিহার প্রদেশে 1935 সালে বেলুচিস্তানের কয়টা শহরে যে ভূমিকম্প হয়েছিল তাতে বহু গ্রাম ও নগর বিলীন হওয়া সহ অসংখ্য লোকের প্রাণহানি হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয় ভাইয়া, আগ্নেয় মালভূমি, আগ্নেয় দ্বীপ, আগ্নেয় গহ্বর, আগ্নেয় হ্রদ, আগ্নেয় পর্বত প্রভৃতি সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে নিম্ন সমভূমির সৃষ্টি করবে, ঠিক আছে। অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমির উর্বরতা বৃদ্ধি পায়, বহু খনিজ পদার্থ উপর থেকে নিচ থেকে উপরে চলে আসে। অগ্নুৎপাতের ফলে উর্বর পললভূমির সৃষ্টি হবে। অগভীর সমুদ্র বা হ্রদে কি হবে, লাভা ও ভস্ম সঞ্চিত হয়ে এরূপ ভূভাগ সৃষ্টি করবে। এছাড়া আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা প্রবল বেগে ঊর্ধ্বে উঠে চারদিকে বহুদূর গিয়ে পড়ে, পার্শ্ববর্তী গ্রাম, নগর, শস্যক্ষেত্র প্রভৃতি ধ্বংস হয়। যেমন কি ভাইয়া, আমাদের 1879 সালে কি হয়েছিল, ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয়েছিল ভাইয়া, হারকিউলেনিয়াম ও পম্পেই নগর ধ্বংস হয়ে গেছিল। ওকে, 11 নম্বরে দেখো, 11 নম্বরে কি বলছে ভাই, এখানে বিচূর্ণী ভবন। একটা হচ্ছে সৌরতাপী যান্ত্রিক বিচূর্ণী ভবন মূল উৎস, আর একটা কি, রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলারাশির মধ্যে বিচূর্ণী ভবন সংঘটিত হয়। তার মানে আমাদের কি বলছে ভাই, একটা যান্ত্রিক আর একটা হচ্ছে কি ভাই বলছে, রাসায়নিক, ঠিক আছে। একটা হচ্ছে তোমার যান্ত্রিক, একটা রাসায়নিক, এটা এ এটা বি। এখন কি বলছে, ক নম্বরে, কেঁচোর দ্বারা শিলায় কি ধরনের বিচূর্ণী ভবন সংঘটিত হয়। তারপর হচ্ছে খরস্রোত ও নির্ঝর কি, এ দ্বারা সংগৃহীত বিচূর্ণী ভবন প্রক্রিয়াটি বর্ণনা করো। বি বিচূর্ণী ভবনের দ্বারা কি হয়, শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয় তা ব্যাখ্যা করো, ঠিক আছে। আমরা তাহলে ব্যাখ্যায় চলে আসতেছি।
কেঁচো দ্বারা কি হয় ভাইয়া? কেঁচো দ্বারা শিলায় জৈবিক বিচূর্ণীভবন সংগৃহীত হয়, মানে তোমার কেঁচোর থেকে যে তোমার রাসায়নিকটা তোমার বের হয় সেটা কিন্তু তোমার এই পাথরের কিন্তু এই তোমার ক্ষয়ের জন্য দায়ী, ঠিক আছে। আর খ নম্বরে দেখো, অনেক সময় পাহাড়ের ঢাল বেয়ে নদীর স্রোত দিয়ে নিচে চলতে থাকে, এরূপ ঢালু জায়গায় মাটি পর্যায়ক্রমে কঠিন ও কোমল থাকতে পারে। ওকে, ফলে নদীর স্রোতে নরম মাটি অম্লক্ষয় হয় এবং ছোট ছোট জলপ্রপাতের সৃষ্টি করবে। এই জলপ্রপাতগুলো কি করবে ভাইয়া? সারিবদ্ধ হয়ে ওপর হতে নিচের দিকে অবস্থান করবে এবং নদীর স্রোত লাফাতে লাফাতে নিচে পড়তে থাকবে। স্রোতকে খরস্রোত বলে। খরস্রোত অপেক্ষা ক্ষুদ্র জলপাতকে নির্ঝর বলা হচ্ছে। গ নম্বরে দেখো ভাইয়া, গ নম্বরে কি ভাইয়া? আমরা এ নম্বরে চিত্রে গ নম্বরে তোমার এ নম্বরে কি দেওয়া ছিল আমাদের? এটা তোমার বিচূর্ণী হওয়ার প্রক্রিয়াটা কি ছিল আমাদের এখানে? সৌর তাপের প্রভাবে ভূপৃষ্ঠে শিলারাশি খণ্ড বিখণ্ড হয়ে আমাদের কি বলছিলাম? যান্ত্রিক যে বিচূর্ণী হওয়াটা হচ্ছে, এটা কি কারণে হয় দেখো। একটা বলছিলাম দিন রাত্রি উষ্ণতা এবং ঋতুভেদে পার্থক্যের কারণে এটা অসমভাবে সংকুচিত প্রসারিত হয়, এই কারণে হইতে পারে। তারপর দিনের বেলা সৌরতাপ কি হচ্ছে ভাইয়া? অধিক বেশি হবে, শিলাস্তর প্রসারিত হয়। যখন কোনো নগ্ন শিলা স্তরের উপর সূর্যরশ্মি পতিত হয় তখন শিলা উত্তপ্ত হয়ে পার্শ্ব বা নিচের দিকে প্রসারিত হতে না পেরে উপরের দিকে প্রসারিত হয়। এর ফলে শিলার উপরের স্তর কি ভাইয়া? নিচের শীতল স্তর হতে বিচ্ছিন্ন হয়ে পেঁয়াজের খোসার ন্যায় খুলে যায়, ঠিক আছে। এরপরে কি? ক্রান্তীয় মরু অঞ্চলে দিনের বেলায় সৌরতাপ শিলাসমূহের উপর স্তর উত্তপ্ত হলে তা আয়তনে বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে ভাইয়া? শিলাসমূহটা তোমার একটু প্রসার হচ্ছে, ঠিক আছে। এরপরে স্তর ও ঠিক তার নিচের স্তরে কি ভাইয়া? টানের একটা সৃষ্টি হবে। এই টানের সৃষ্টি হওয়ার পরে কি হবে? শিলাস্তরের মাঝে একটা সমান্তরাল ফাটলের সৃষ্টি হবে। ওকে, এরপরে কি দেখা ভাইয়া? মরুভূমিতে কি অধিকাংশ শিলা প্রসারিত ও সংকুচিত হয়ে চূর্ণ বিচূর্ণ হতে থাকে, কারণ সেখানে তাপ অনেক অনেক বেশি, ঠিক আছে। পরিশেষে কাকর বালুকা ধূলি মাটি প্রভৃতিতে পরিণত হয়। শিলার নানা প্রকার খনিজের সমন্বয়ে গঠিত। আমরা জানি এসব উপাদান একই উষ্ণতায় উপাদানের পার্থক্যের জন্য বিভিন্ন হারে প্রসারিত হয়। মানে তোমার এখানে শিলায় বিভিন্ন যে তোমার বালু অথবা বিভিন্ন যে ধূলিকণাগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো কিন্তু সেম না, ঠিক আছে। সেম না থাকার কারণে সব আমরা জানি প্রত্যেক পদার্থর কি ভাইয়া? একটা নির্দিষ্ট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে। সো এই নির্দিষ্ট গলনাঙ্ক যখন মিলে না তখন একটাই তোমার প্রসারিত হয়, একটা প্রসারিত হয় না, যার ফলে কি ভাই? একটা অসম পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে কি প্রসারিত ও সংকুচিত হওয়ার ফলে আমাদের শিলার মধ্যে বিভিন্ন টানের সৃষ্টি হবে এবং তা আমাদের ফেটে যাবে, ঠিক আছে। ঘ নম্বরে দেখো ভাইয়া, ঘ নম্বরে বি দ্বারা সংঘটিত বিচূর্ণী হবনটা কি হচ্ছে ভাইয়া? আমাদের রাসায়নিক বিচূর্ণী হবন, ঠিক আছে। রাসায়নিক প্রক্রিয়া শিলা বিচূর্ণ হওয়াকে রাসায়নিক বিচূর্ণী হবন বলতেছে। রাসায়নিক বিচূর্ণী হবনে প্রধানত এই নিম্নলিখিত কার্যগুলো ঘটে। একটা হচ্ছে জারণ, তারপর হচ্ছে বিজারণ, তারপর হচ্ছে তোমার জলযোজন, আর একটা কি হচ্ছে ভাইয়া? হাইড্রোলাইসিস দ্রবণ, ঠিক আছে। সরি, এটা তোমার অঙ্গারণ বলছে। ওকে, জারণ বা অক্সিডেশন স্বাভাবিক অবস্থায় অক্সিজেন শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ করতে না পারলেও বায়ুতে অধিক জলবাষ্প থাকলে তা কি রাসায়নিক প্রক্রিয়া শিলারাশিকে খণ্ড বিখণ্ড করতে পারে। ফলে অক্সিজেনের এরূপ রাসায়নিক ক্রিয়াকে জারণ বা অক্সিজেন বলে। তুমি যদি এখানে একটা এই সূত্রটা ইউজ করো, মানে তোমার এই ইকুয়েশনটা ইউজ করো এই তোমার রাসায়নিক বিক্রিয়াটা, তাহলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। H2 + CO2 = H2CO3। ওকে, এই অ্যাসিড কতগুলো শিলাকে বিশ্লিষ্ট ও চূর্ণ বিচূর্ণ করতে পারে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এই রাসায়নিক সংযোগকে অঙ্গারণ বা কার্বনেশন বলে। মানে তোমার এখানে কার্বন দ্বারা তোমার বিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো জলযোজন বা হাইড্রেশন। শিলার মধ্যস্থিত খনিজ পদার্থ যখন পানির সংস্পর্শে বিশেষভাবে পরিবর্তিত হয় তখন তাকে আমরা কি বলছি ভাইয়া? জলযোজন বা হাইড্রেশন। হাইড্রোলাইসিস কি হচ্ছে ভাইয়া? এই প্রক্রিয়ায় হাইড্রোলাইসিস মানে তোমার লাইসিস মানে কি জানো? লাইসিস মানে এর হচ্ছে ভাঙা। তার হাইড্রোলাইসিস মানে পানি তোমার ভেঙে যাবে, ঠিক আছে। এখানে কি বলছে? এই প্রক্রিয়ায় পানি হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায় এবং কি হাইড্রোক্সিল খনিজের রাসায়নিক উপায়ে পরিবর্তন ঘটায়। ওকে, দ্রবণ সরাসরি পানি দ্বারা খনিজ পদার্থ দ্রবীভূত হয় না বা গলে যায় না, ঠিক আছে। কিন্তু শিলার মধ্যস্থিত কোনো খনিজ দ্রব্য রাসায়নিক বিক্রিয়ার ফলে এমন এক অবস্থায় এসে উপস্থিত হয় তা তখন সহজে দ্রবীভূত হতে পারে বা গলে যায়। ওকে, 12 নম্বর দেখো ভাইয়া, এখানে কি বলছে? দৃশ্যকল্প 1, আঙ্কারা নগরী হঠাৎ ভয়ঙ্করভাবে কেঁপে উঠল, তারপরে দেখা গেল ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও মৃত্যু। 2 নম্বরে জাপানে মাঝে মাঝে ভূগর্ভ থেকে হঠাৎ উত্তপ্ত গলিত পদার্থ নির্গমন হয়। তার মানে ক নম্বর এখানে দৃশ্যকল্প 1-এ বুঝাইছে আমাদের ভূমিকম্প এবং দৃশ্যকল্প 2-এ বুঝাইছে আমাদের এখানে কি ভাইয়া? আমাদের এখানে বুঝাইছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এমনকি ভাইয়া হাইড্রেশন বলতে কি বোঝায়? মানে তোমার এখানে পানি যোগ করা। ওকে, সুনামি সৃষ্টির কারণ আমরা ব্যাখ্যা করছি। তারপর হচ্ছে দৃশ্যকল্প 1 আলোচিত আলোড়নটি যে কারণে হইতে পারে এটা আমরা ব্যাখ্যা করছি।
তবে দৃশ্যকল্প 2 এটাও কিন্তু আমরা নির্গমনের পথের ফলে কি কি ধরনের ভূমিরূপ গড়ে উঠতে পারে সেটা আমরা এখন দেখব। ওকে, আচ্ছা দেখো, উদ্দীপকের দৃশ্যকল্প 2 আমাদের কি হচ্ছে ভাইয়া, আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে বোঝানো হয়েছে, যে জাপানে সংঘটিত হয়েছিল এই ধরনের ঘটনার ফলে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি করে, যা নিচে আলোচনা করা হলো। ঠিক আছে, অগ্নুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা নির্গত হয়, এই লাভা সঞ্চিত হয় কি হচ্ছে ভাইয়া আমাদের মালভূমির সৃষ্টি করতেছে। আবার এই লাভা সঞ্চিত হয় কখনো কখনো আমাদের নিম্নভূমি ভরাট হয়ে বিশাল আকৃতির লাভাময় সমভূমি সৃষ্টি করতেছে। এটা আমরা পড়ছি, যেমন কি এখানে দেখাইছে দক্ষিণাত্যের প্রায় 2 লক্ষ বর্গ মাইল বিস্তৃত মালভূমি লাভা দ্বারা তৈরি হয়েছে। সমুদ্রবক্ষে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি করে, যেমন প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপ, এটি বৃহত্তম আগ্নেয় দ্বীপ। ঠিক আছে, এখন দেখো, কখনো কখনো অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ধসে গিয়ে গভীর গহ্বরের সৃষ্টি হয়। 1833 সালে কি ছিল ভাইয়া, আমাদের সুমাত্রা জাভা দ্বীপের মধ্যবর্তী ক্রাকাতোয়া আগ্নেয়গিরির বিস্ফোরণে দ্বীপটির প্রায় অর্ধেক হয়ে যায় এবং বাকি অর্ধেক অংশে 1000 ফুট গহ্বর দেখা যায়। যখন কোনো আগ্নেয়গিরি অগ্নুৎপাত বন্ধ হয়ে যায় বা মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি হয়ে হ্রদের সৃষ্টি করবে, যেমন তোমার কি ক্রাকাতোয়া আগ্নেয়গিরির গহ্বরে পানি সঞ্চিত হয়, হ্রদের সৃষ্টি হয়েছে, মানে হ্রদের সৃষ্টি হয়েছে। এভাবে অগ্নুৎপাতের ফলে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করেছে, তাই বলা যায় অগ্নুৎপাতের ফলে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়। ওকে, খুবই ইজি একটা তোমার ইয়া ছিল। এখন 13 নম্বরে আসি, দেখো, যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদী দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ সৃষ্টি হয়েছে, যেখানে বিশাল পানিরাশি অনেক উঁচু থেকে পতিত হয়, এবং অন্যদিকে বাংলাদেশের নদী কার্যক্রম ভিন্ন ধরনের। ওকে, এখানে বর্ষাকালে নদী পানি পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত করে এবং বিভিন্ন রকম সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি করবে। ঠিক আছে, 5 সঞ্চালন ক্রিয়া আমরা জানি, ল্যাকলিক পর্বত গম্বুজ আকারের কেন, এটা ব্যাখ্যা করা, এটা কিন্তু তোমার এর আগের অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, সেটা ব্যাখ্যা করতেছি না এখানে। গ নম্বরে দেখো, উদ্দীপকের আলোকে উত্তর আমেরিকার নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে বাংলাদেশের নদীগুলো যে ভূমিরূপ গঠন করে তা আলোচনা করো। ঠিক আছে, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি গ নম্বরে। দেখো ভাইয়া, সলভটাতে দেখো, উল্লেখিত উত্তর আমেরিকা কি ছিল ভাইয়া, এখানে ভূমিরূপটা একদম আলাদা। ঠিক আছে, সেটা কি জলপ্রপাত বা ক্ষয়জাত ভূমিরূপের উদাহরণ, মানে তোমার খুব উঁচু থেকে পড়তেছে। ঠিক আছে, যখন কোনো নদী কঠিন শিলাস্তর দ্বারা অতিক্রম করে তখন একটি কোমল শিলাস্তরের উপর দিয়ে প্রভাবিত হয়, এবং তখন কোমল শিলাস্তরটি কঠিন শিলাস্তর তুলনায় অবশ্যই তোমার এটা দ্রুত ক্ষয় হবে। ঠিক আছে, এভাবে কোমল শিলাস্তরটি দ্রুত ক্ষয় হয়ে কঠিন শিলাস্তর হচ্ছে নিচুতে নেমে যাবে, এবং তখন নদীর স্রোত উচ্চ স্থান হতে উলম্বভাবে সরাসরি নিচে পতিত হতে থাকবে। ঠিক আছে, পার্বত্য অঞ্চলে নদীর পানি এরূপ উঁচু স্থান হতে উলম্বভাবে কি হয়ে সরাসরি নিচে পতিত হলে তাকে জলপ্রপাত বলে। আবার চ্যুতির ফলে কোনো কোনো নদী উপত্যকার কোনো স্থান নিচে বসে গেলে তোমার অথবা উপরে উত্থিত হলে সেখানেও জলপ্রপাতের সৃষ্টি হইতে পারে। ওকে, যেমন উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর নাইগ্রা প্রপাত এবং আফ্রিকার জাম্বেসি নদীর ভিক্টোরিয়া প্রপাত প্রভৃতি। আবার তোমার কোথাও মালভূমির প্রান্তভাগ খাড়াভাবে নিচে সমভূমিতে মিলিত হয়ে জলপ্রপাতের সৃষ্টি করে, যেমন বিহারের রাঁচি জেলায় কি ভাইয়া হুন্ড্রু জলপ্রপাত এবং দক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের জলপ্রপাত। ঠিক আছে, এভাবে নদীর ক্ষয়কার্যের ফলে জলপ্রপাতের মতো ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। ঘ নম্বরে আসো ভাই, এখন উদ্দীপকের আলোকে বাংলাদেশের নদীগুলো দ্বারা যে ভূমিরূপ গঠন হচ্ছে তা আলোচনা করা হলো। নদীর 2 প্রকার ভূমিরূপ সৃষ্টি করে, একটা হচ্ছে নদীর ক্ষয়জাত ভূমিরূপ, আর একটা কি নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। বাংলাদেশের নদীর ক্ষয়জাতটা ভূমিরূপগুলো কি হচ্ছে ভাই, প্রাথমিক গতিতে নদীর পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হবে। ঠিক আছে, নদীখাত অধিক হলে ভি আকৃতির তোমার এখানে রূপ নেবে, এবং ভি আকৃতির উপত্যকা বলবো, যেমন পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপত্যকা, এটা তোমার ভি এর মতো। ঠিক আছে, ওকে, এটা ভি এর মতো। আর পার্বত্য অবস্থায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে যখন পতিত হবে সেটা কি ভাইয়া আমরা জলপ্রপাত বলতেছি, যেমন বাংলাদেশের মাধবকুণ্ড। ঠিক আছে, বর্ষাকালে নদীর গতিবেগ দ্রুত বৃদ্ধি পেলে নদীর পানি অনেক সময় ক্ষুদ্র পরিসরে গোলাকার ঘূর্ণি হিসেবে তোমার সৃষ্টি হয়, এর ফলে নদী গর্ভে বড় বড় গর্তের সৃষ্টি হয়, একে বর্তুলাকার গর্ত বলে। বাংলাদেশের পদ্মা ও মেঘনার মিলিত স্থানে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, এইভাবে নদীর বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের নদীগুলোর বিভিন্ন ধরনের কি হচ্ছে ভাইয়া ভূমিরূপ গঠন করে। ওকে, 14 নম্বর কি বলছে ভাই, তাৎক্ষণিকভাবে পৃথিবীতে পরিবর্তিত অবস্থা সৃষ্টিকারী উপাদানের মধ্যে ভূমিকম্প অতি পরিচিত এবং শক্তিশালী নিয়ামক। এছাড়াও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভয়াবহতার কথাও আমরা সবাই জানি।
ভূমিকম্প কাকে বলে এটা আমরা জানি, ভূমিকম্প শ্রেণীবিভাগ এটা আমরা জানি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কারণগুলো ব্যাখ্যা করো, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ভয়াবহতার ফলাফল, এটা কিন্তু আমরা সলভ করছি। ঠিক আছে ভাই, দেখো সলভ করছি আমরা এখানে। এটা হচ্ছে প্রাকৃতিক কারণ ভূমিকম্প, তারপর হচ্ছে মানব সৃষ্ট, এটা দেখি। কেন প্রাকৃতিক কারণে ভূ আলোড়ন, বৃহৎ এবং বৃহৎ অঞ্চল ব্যাপিয়া ভূমিকম্প। ঠিক আছে, সাধারণত ভূ আন্দোলন, পাত সঞ্চালন, তাপ বিকিরণ, ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি, শিলাচ্যুতি প্রভৃতি কারণে যে ভূমিকম্প হয় তা হচ্ছে তা বৃহৎ অঞ্চলে অধিক মাত্রা সংঘটিত হয়, এর ফলে ব্যাপক ধ্বংসযোগ্য হয়। ঠিক আছে, 2 নম্বরে কি বলতে হবে, মানব সৃষ্ট কারণে অল্প মাত্রা ও অল্প স্থান ব্যাপিয়া ভূমিকম্প, সাধারণত পারমাণবিক বিস্ফোরণ, খনি উত্তোলন, ভূতাত্ত্বিক পরীক্ষা, তারপরে কিভাবে প্রভৃতি ফলে তৈরি হয় এই ভূমিকম্পটা হচ্ছে তা অল্প মাত্রা এবং ক্ষুদ্র অঞ্চল ব্যাপী হয়। ঠিক আছে, এর ফলে অল্প ধ্বংসযোগ্য সংঘটিত হয় আমাদের। ওকে, আমরা ঘ নম্বরটা সলভ করছি, এখানে ঘ নম্বরটা আমরা সলভ করছি এবং আমাদের লাস্ট সৃজনশীল আসে দেখো ভাই এখানে কি বলছে, সমুদ্র তীরবর্তী অঞ্চলে আকস্মিক ভয়াবহতা ও পরিবর্তিত অবস্থা সৃষ্টিকারী উপাদানের মধ্যে সুনামি অতি শক্তিশালী নিয়ামক, এছাড়াও ভূ আলোড়ন দ্বারা সৃষ্ট ভূমিরূপ বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত। সুনামি কাকে বলে আমরা সলভ করছি, সুনামির কারণগুলো আমরা দেখছি। গ নম্বরে কি চাইছে আমাদের, সুনামির ভয়াবহতা পরিণতি বর্ণনা করো, এবং ঘ নম্বরে চাইছে ভূ আলোড়ন দ্বারা সৃষ্টি ভূমিরূপ বর্ণনা করো। ডাইরেক্ট আমরা গ নম্বরে চলে যাচ্ছি ভাইয়া। দেখো সুনামি একটি আমরা জানি প্রাকৃতিক দুর্যোগ, এটা সমুদ্রে সংঘটিত হয়। ঠিক আছে, সমুদ্রে সংঘটিত হয়ে আমাদের কি ভাইয়া স্থলভাগে চলে আসে। সুনামি একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, যেহেতু এটি সমুদ্রের তলদেশে উৎপত্তি হয় এবং সমুদ্রের বিশাল ঢেউয়ের সৃষ্টি করে উপকূলে আঘাত হানে, তাই এর প্রভাবে জনজীবন ব্যাপকভাবে কি ভাইয়া ক্ষতির সম্মুখীন হই আমরা। এর নিচের ক্ষতিগুলো আমরা এখন দেখবো। 1883 সালে কি হয়েছিল, ইন্দোনেশিয়ায় বিখ্যাত ক্রাকাটো আগ্নেয়গিরি কি হয়েছিল ভাইয়া, প্রলয়ঙ্করী বিস্ফোরণে 40 মিটার পর্যন্ত উঁচু একটা ভূমিকম্প হয়। ঠিক আছে, এই সুনামিতে জাভা ও সুমাত্রা দ্বীপের 36,000 লোক প্রাণ হারায় এবং এর ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। ঠিক আছে, এরপরে কি ভাইয়া 1958 সালে দেখো তোমার কি আলাস্কার লিটুয়া উপসাগরে ভূমিধসের ফলে সুনামির সৃষ্টি হয়। ওকে, এই সুনামিতে 35 মিটার ঢেউয়ের সৃষ্টি হয়। 26 ডিসেম্বর 2004 খ্রিস্টাব্দে কি ভাইয়া 8.9 মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় এক মহাপ্রলয়ঙ্কারী সুনামির সৃষ্টি হয়। এ সময় ঢেউয়ের গতিবেগ ছিল ঘন্টায় 500 থেকে 800 মাইল, মানে 500 থেকে 800 মাইল। ভাবতে পারো তোমার 50 থেকে 60 মাইল যদি তোমার বাতাস আমরা বয় শুরু করে, তখন কিন্তু আমরা মনে করো যে স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারি না, আর সেখানে 500 থেকে 800 মাইল মানে তোমাকে একেবারে উড়াই নিয়ে চলে যাবে। ঢেউয়ের উচ্চতা ছিল 50 ফুট। এই সুনামিতে শুধু ইন্দোনেশিয়াতে লক্ষাধিক লোকের প্রাণহানি ঘটে, মানে লক্ষাধিক লোক এক নিমিষেই শেষ। ঠিক আছে, এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সুনামির পূর্ব আফ্রিকা, সোমালিয়া ও কেনিয়াতে সংঘটিত হয়। তাছাড়া থাইল্যান্ড, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং তামিলনাড়ু রাজ্যসহ ভারত ও শ্রীলঙ্কার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ঠিক আছে, নিহতের সংখ্যা ছিল 50,000-এর অধিক। অন্যদিকে মালদ্বীপ, মালয়েশিয়া, মায়ানমারের প্রাণহানিও ঘটে। ঠিক আছে, অতএব বলা যায় উল্লেখিত ক্ষয়ক্ষতি বলে দেয় সুনামির ভয়াবহতা ও ক্ষতিকর দিক, যা জনজীবনে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আসে। ওকে, এখন ঘ নম্বর ভাইয়া দেখো, বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন সৃষ্টি হয়, একে আমরা কি বলতেছি ভাইয়া ভূ আলোড়ন। সেটা দেখতেছি ভূ আলোড়ন দ্বারা পৃথিবীর বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে কি হচ্ছে ভাইয়া, আলোচনার পূর্বে ভূ আলোড়নের শ্রেণীবিভাগ আলোচনা করতে হবে, কারণ ভিন্ন ভিন্ন ভূ আলোড়ন ভিন্ন ভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। এখন দেখো আকস্মিকভাবে যেটা হবে সেটা আমাদের কি তৈরি করবে ভাইয়া, দেখো পর্বত, মালভূমি, সমভূমি, হ্রদ এগুলো তৈরি করবে। আর দ্বিতীয়টাতে ভাইয়া ধীরে ধীরে হবে মহাদেশ গঠনকারী আলোড়ন ও পর্বত গঠনকারী আলোড়ন। ঠিক আছে, ধীর আলোড়ন দ্বারা নদীর ভিন্ন ভূমিরূপ গঠিত হবে, বদ্বীপ, জলপ্রপাত আকৃতির উপত্যকা ইত্যাদি। আর মহীভাবক আলোড়নের ফলে শিল্ড, মালভূমি, স্তর, উপত্যকা, স্তূপ প্রভৃতি ভূমিরূপ তৈরি হবে। এরপরে দেখো পৃথিবীর সর্বাপেক্ষা বড় বড় পর্বত শ্রেণী সহ ভঙ্গিল পর্বতগুলো এ প্রকার আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে। একে গিরিজনী বা পর্বত সৃষ্টিকারী ভূ আলোড়ন বলা হয়। মালভূমি, চ্যুতি, তারপর হচ্ছে উপত্যকা, স্তূপ প্রভৃতি পর্বত ভূমিরূপী নয়। এইভাবে এশিয়ার হিমালয় আছে, ইউরোপের জুরা আছে, আফ্রিকার আটলাস আছে, আমেরিকার কি রকিস ভঙ্গিল পর্বতমালা আছে ইত্যাদি সৃষ্টি হয়। তাই বলা যায় ভূ আলোড়নের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।